চলো, দ্রুত চলো, বিয়ে করে নেই আমরা। আরে আরে, কে আপনি? কে আপনি? মানে আমি তোমার বউ নীলা। বউ মানে কি যাতা? আপনি আমার বউ হতে যাবেন কেন? পাগল নাকি? ওপ সরি, এটা ভুল করে ফেলেছি। আমি তোমার হবু বউ, মানে বউ হব, এখনো হইনি। কি যাতা বলছেন? আপনি আমার বউ কেন হতে যাবেন? আর হাত ছাড়েন। রাস্তার মধ্যে টানাটানি করছেন কেন? কথা বলো না তো, কাজে অফিসে চলো, এক্ষুনি বিয়ে করতে হবে আমাদেরকে। আরে ধুর, রাখেন তো আপনার বিয়ে। সেই কখন থেকে কি বিয়ে বর লাগিয়ে দিয়েছেন? আরে আজব তো, তুমি নীল না বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দারোয়ান না? কি যাতা বলেন? আমি আমি মানে? যা তা কই, ওই যে গায়ে তো দারোয়ানেরই পোশাক। ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি? আমি নীলা, চিনতে পেরেছো এবার? ও মাই গড, আপনি নীলা? মানে আপনি সেই রিক্সাওয়ালার মেয়ে? এভাবে বলছো কেন? রিক্সাওয়ালা বলে কি তারা মানুষ নয়? যাই হোক, এখন চলো, দ্রুত বিয়ে করে নেই। দাঁড়ান দাঁড়ান, আমি একটু আমার বোনের সাথে কথা বলে নেই। নীলা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নিচে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল নীলের জন্য। আর নীল চৌধুরী হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান মালিক। তার বাবা ছিল এই কোম্পানির মালিক। একটা অ্যাক্সিডেন্ট, বাবা মা মারা যায়। তারপর নীল আর তার বোনই আছে। এদিকে নীলার বাবা কোটিপতি না হলেও তার চাচা কোটিপতি। সে থাকে তার চাচার সাথে, কিন্তু সেও সেজে এসেছে রিক্সাওয়ালার মেয়ে হয়ে। নীলা জানে না নীলই এই কোম্পানির মালিক, আবার নীল জানে না নীলা কোটিপতি পরিবারের মেয়ে। এখন আসেন, তবে গল্পের নায়ক নায়িকার বিয়ের কথা আসলো কেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো টুইস্ট। আসলে নীলার চাচা আর নীলের বাবা বন্ধু, অনেক পুরনো বন্ধু। ছোট থেকে তাদের বিয়ে ঠিক করে রেখেছে, কিন্তু তারা দুজনেই জানে উল্টোটা। মানে নীল জানে তার বাবা একজন রিক্সাওয়ালার মেয়ের সাথে তার বিয়ে ঠিক করেছে, আর নীলা জানে তার বাবা একটা দারোয়ানের সাথে তার বিয়ে ঠিক করেছে। নীল রাজি ছিল না যদিও, তবুও তার মৃত বাবার হুকুম, শেষ ইচ্ছে আর তার বোনের ছোড়াছুড়িতে ও নীলাকে বিয়ে করতে রাজি হয়। নীলাও রাজি ছিল না, কিন্তু একটা শর্তে রাজি হয়। নীলার চাচা বলেছিল যদি নীলের মতো দারোয়ানকে নীলা বিয়ে করতে পারে, তবে নীলাকে তার চাচা তাদের কোম্পানি তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে সুযোগ দেবে। মূলত নীলের বাবা আর নীলার চাচা চেয়েছিল তাদের দুজনের বিয়ে হোক, কিন্তু নীল রাজি ছিল না। আর নীল বিয়ে করতেই চাইতো না। আবার তারা দুজনে সঙ্গী হিসেবে কোটিপতি কাউকে বিয়ে করতে রাজি না। তাই দুজনকে এভাবেই তারা বিয়ে করতে বাধ্য করে। আবার নীলাকে ওর চাচা বলে দিয়েছে ওর আসল পরিচয় নীলের কাছে দেওয়া যাবে না। আর নীলকেও তার বাবা বলেছে ওর আসল পরিচয় ও নীলাকে দিতে পারবে না। তবেই বোঝা যাবে তারা সত্যিকার ভালোবাসতে পারবে কিনা একে অপরকে। তো যাই হোক, আজকে নীলার চাচা ওকে বাসা থেকে বের করে দিয়েছে। বলেছে নীলকে বিয়ে করে সংসার করতে পারলে তারপর তিনি তাকে বাসায় তুলবেন আর কোম্পানিতে সুযোগ দিবেন। নীলা তখন অনেক কষ্ট করে নীলের বোনের নাম্বার ম্যানেজ করে, আর নীলের বোন নীলকে এখানে পাঠায়। এদিকে নীলার কথা শুনে নীল আড়ালে গিয়ে কথা বলে। আপু, এই মেয়েটা তো একেবারে গেও, থ্রি পিস পরে, আর একদম সাধারণ চলাফেরা। ও আমাদের বাড়ির বউ হবে। অবশ্য আমি বড় লোক পছন্দ করি না, কিন্তু মেয়েটা যদি লোভী হয়। চেহারা কেমন ভাই? আর মন? আর ও লোভী কি করে বুঝলি? লোভী হলে কি তোর মতো দারোয়ানকে বিয়ে করতো? বলো। ও, তাও তো ঠিক। চেহারা দারুণ, আর মন এখনো পর্যন্ত তো ভালোই দেখছি, কিন্তু তবে চুপ থাক, কোনো কিন্তু না। যাক, মেয়েটা যাতে না বুঝে তুই এই কোম্পানির মালিক, মেয়েটা জানে তুই দারোয়ান, সেটাই জানুক। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে সত্যিকারের আমাদের ঘরের বউ হওয়ার যোগ্য নাকি। আমরা ধনী শুনে লোভে পড়ে বিয়ে করবে। ঠিক আছে আপু, আমি শুধু বাবার কথা রাখতেই ওই মেয়েটাকে বিয়ে করছি, কিন্তু নীল ফোন রেখে দেয়। নীলা দাঁড়িয়ে অপেক্ষা করছিল। নীলকে আসতে দেখে বলল, কি হলো তোমার? চলো চলো। দাঁড়াও, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। হ্যাঁ বলো। বলছি, আমি তো একজন দারোয়ান, আমার সাথে বিয়ে করতে তোমার আপত্তি নেই? কেন? আপত্তি কিসের থাকবে? দারোয়ান কি মানুষ নয়? তবে জানো, আমার আগের বয়ফ্রেন্ডটা কোটিপতি ছিল, কিন্তু তাতে কি, এক নম্বরের বদমাস, চরিত্রহীন ছিল।
ওকে তো আমি একেবারে চিবিয়ে খেয়ে নিতাম। কথা হলো, ওকে যদি বিয়ে করতাম তবে তো টাকা দিয়ে সুখ দিত, কিন্তু মানুষের মনই তো আসল, তাই না? বাহ, তোমার বয়ফ্রেন্ডও ছিল, তাও কোটিপতি, তারপরও আমাকে বিয়ে করতে এসেছো? আরে মজা করছি, তোমাকে তো বেশ ভালোই বোকা বানানো যায়। চলো বিয়ে করতে যাই। নীলা হ্যাচকা টানে নীলকে একটা রিকশায় উঠিয়ে নিল। নীল এই প্রথম রিকশায় উঠল, তবে নীলা বেশ কয়েকবার উঠেছে, কারণ তার চাচার বাসায় আসার আগে সে একদম সাধারণ জীবনযাপনই করত। মানে গ্রামে থাকতো। তার বাবা ছোটবেলায় তাদের রেখে চলে গিয়েছিল, মানে ওর মাকে ধোকা দিয়ে চলে গিয়েছে অন্য কারো কাছে। তার মাই বড় করেছে আর চাচা খরচ দিত, কিন্তু কিছুদিন পর তার চাচা তার বাসায় তাকে আর তার মাকে নিয়ে আসে। নীলার বাবা তার মাকে বিয়ে করে ঠকিয়েছে, তাই সে জীবনে কাউকে ভালোবাসতে চায় না। তার চাচাও তাকে কোনোভাবে রাজি করাতে পারেনি, তাই বাধ্য হয়ে তাকে শর্ত দেয়, কারণ তিনি নীলাকে খুব ভালোবাসেন আর চান নীলা একটা সুন্দর জীবন কাটাক। কিন্তু নীলার তো বিয়ের নামে অ্যালার্জি, তাই বাধ্য হয়ে তিনি কঠিন রূপ ধারণ করেন। নীলাও মায়ের খরচ জোগাতে রাজি হয় বিয়ে করতে, তবে সেও চায় যে সেই দারোয়ান ছেলেটা ও রিক্সাওয়ালার মেয়ে সেটাই জানুক, কারণ নীলাও দেখতে চায় নীল এটা জেনে তাকে বিয়ে এবং ভালোবাসতে রাজি কিনা। যাই হোক, নীল রাজি দেখে নীলা একটু অবাক হয়, মনে মনে বলে, ব্যাপার কি, এই ছেলে তো দেখছি সব জেনেও বিয়ে করতে রাজি। নীল কখনো রিক্সায় ওঠেনি বলে ওর বসতে অসুবিধে হচ্ছিল। দুজনে রিক্সায় আর কথা বলে না, কাজী অফিসের সামনে থামে। তারপর কাজী অফিসে গিয়ে বসে। নীল চেয়ারে বসে, নীলা গিয়ে বলে, কাজী সাহেব, আমাদের বিয়ে পড়ান। কাজী সাহেব নিচু হয়ে ফাইলে কিছু লিখছিলেন। চোখ উঠিয়ে নীলকে দেখতেই বলে ওঠেন, আরে নীল চৌধুরী, আপনি আপনি এখানে আমার কাজে অফিসে? আমি তো পাগল হয়ে যাব। আমি কি দেখছি? নীলা অবাক হয়ে নীলের দিকে তাকায়। নীল জিভে কামড় দেয়, চোখ দিয়ে ইশারা করতে থাকে, আর দ্রুত নীলার পিছনে গিয়ে হাত নেড়ে তাকে বোঝায় তার পরিচয় না দিতে। কিন্তু কাজী সাহেব কিছুই বুঝতে পারেন না। নীল চৌধুরী মানে? কিসের চৌধুরী? এই তোমার বংশ কি চৌধুরী বংশ? আর উনি তোমাকে চিনে কি করে? চিনি মানে ওনার 14 গোষ্ঠীকে চিনি। সবচেয়ে শহরের বড় ধনী চৌধুরী গ্রুপ অফ। দারোয়ান চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দারোয়ান। হে হে হে। মানে দারোয়ান মানে? আপনি দেখছেন না আমার পরনে দারোয়ানের পোশাক? আমি দারোয়ান, দারোয়ান, বুঝছেন না? বুঝেন বুঝেন। কাজী সাহেব হাঁ করে থাকে, এতক্ষণ খেয়াল করেনি নীলের পরনে দারোয়ানের পোশাক। এতক্ষণ পর দেখতে পেয়ে অবাক হয়ে যান। নীল দ্রুত হাত নেড়ে তাকে বোঝায়। কাজী সাহেব সব না বুঝলেও এটা বুঝতে পারেন নীল নীলাকে তার আসল পরিচয় দিতে না করছে। কাজী সাহেব এবার জিভে কামড় দেন। হ্যাঁ হ্যাঁ, দারোয়ান। কিন্তু উনি যে চৌধুরী বললেন। আরে চৌধুরীর দারোয়ান তো চৌধুরী হবে। এবার নীলা বেশ রেগে যায়। কাজী সাহেবের মাথায় একটা চাটি মারে। কাজী সাহেব আর নীল দুজনেই হাঁ হয়ে থাকে। এটা কি হলো? আপনি দারোয়ান বলে ওকে নিয়ে মজা করছেন, তাই না? দারোয়ান বলে কি মানুষ নয়? যাই হোক, নিন বিয়ে পড়ান। কার? কার আবার? এখানে আপনার সাথে কে আছে? আমার আর ওর। আর কার বিয়ে পড়াবেন? কাজী এবার চূড়ান্ত অবাক হয়, নীলাকে আগাগোড়া একবার দেখে নেয়। মানে কি? নীল চৌধুরীর সাথে আপনার মতো মেয়ের? মানে এটা কি করে সম্ভব? আপনি আবারও ইয়ার্কি করছেন? আপনার কাজ বিয়ে পড়ানো, পড়ান, নতুবা আমি কিন্তু আপনার নামে পুলিশ কমপ্লেন করব। নীল এগিয়ে আসে, কাজী সাহেবকে চোখ টিপ দিয়ে বলে, বিয়েটা পড়ান, হ্যাঁ, না হলে কিন্তু। কিন্তু আপনাদের সাক্ষী কই? সাক্ষী ছাড়া তো বিয়ে হবে না। এই রে, তাড়াহুড়োয় তো ভুলেই গেছি যে সাক্ষী লাগে। এবার কি হবে? এই যে নীল, তোমার কোনো বন্ধু নেই? দাও, কল দাও, আসতে বলো। আচ্ছা দাঁড়ান, আমি এখানে কয়েকজন আছে, ওরা সাক্ষী হবে, ওদের বলছি। কাজী সাহেব দুইটা ছেলেকে ডাকেন। ছেলেগুলো নীলকে দেখে কিছু বলতে গেলে কাজী সাহেব ইশারায় তাদেরকে চুপ করান। তারপর তাদের বিয়ের কাজ শুরু হয়। কবুল বলার মাধ্যমে বিয়ের কাজ শুরু হয়। নীলা খুশিতে নীলকে জড়িয়ে ধরে। মূলত এই জড়িয়ে ধরা আর খুশির কারণ হলো সে তার চাচার শর্ত পূরণ করতে পেরেছে কিছুটা। এখন সংসার করতে হবে,
তারপর তার চাচা তাকে একটা চাকরি দেবে আর সে তার মাকে নিয়ে সুখে দিন কাটাবে। তার মাকে অনেক শান্তি দিবে যা তার বাবা দিতে পারেনি। এদিকে নীলা আচমকা জড়িয়ে ধরায় নীল হাঁ হয়ে যায়। কেন যেন নীলের শরীরে একটা শিহরণ জেগে ওঠে। নীল নীলার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা একদমই সরল দেখতে, আর কি সুন্দর মিষ্টি হাসি। মেয়েটা কি সত্যি সত্যি তাকে ভালোবেসে বিয়ে করেছে, দারোয়ান জেনেও? নীলা তারপর নীলের হাত ধরে বাইরে টানতে থাকে। নীল তাকে বুঝিয়ে বলে। তুমি যাও, আমি ওদের টাকাটা দিয়ে আসি। নীলা বাইরে দাঁড়িয়ে থাকে। নীল টাকা দিতে গেলে কাজী হাঁ করে জিজ্ঞেস করে, স্যার এইসব কি হলো? আর মেয়েটা কি বললো কিছুই বুঝলাম না। আপনি বা তাকে কেন পরিচয় দিতে নিষেধ করলেন তাও বুঝলাম না। নীল কাজীর পকেটে টাকা গুজে দিয়ে বলল, এখানে 5 লাখ আছে, কেমন? আপাতত এই টাকাটা কাজে লাগাও, কিছু বুঝতে হবে না। টাকা দেখে কাজী সাহেব সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যান। নীল অবাক হয়ে জিজ্ঞেস করে, ব্যাপার কি? কি হলো ওনার? স্যার, জীবনে একসাথে এত টাকা দেখিনি তো। কয়েক বছরেও ওনার এত টাকা হতো না। সেটা একসাথে দেখলেই ঢাল সামলাতে পারেনি। নীলা বাহির থেকে দৌড়ে আসে। কি হলো? কি পড়ার শব্দ হলো? এ কি, ওনার কি হয়েছে? কিছু হয়নি, তুমি চলো। না না, ওনাকে ঠিক করতে হবে। ওনার বোধহয় হুঁশ চলে গেছে। নীলা নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে কাজী সাহেবের হাত ধরে ডলতে শুরু করলে। তারপর পানি এনে মুখে ছিটা দিল। কিছুক্ষণ পর কাজী সাহেব চোখ খুলল। নীলার মুখে হাসি ফুটলো। এই নিন, আপনাদের কাজী সাহেব চোখ খুলেছে। গরমে বেহুশ হয়ে গেছে বোধহয়, যেন ওনাকে বাসায় নিয়ে যান। কাজী সাহেব তখনও হা করে আছেন। তিনি কিছু বলতে চান, তখনই ছেলেগুলো তাকে ভেতরে নিয়ে যায়। নীল একটু মুগ্ধ হয়ে নীলার দিকে তাকায়। মেয়েটা খারাপ না, অন্যের জীবন যে বাঁচায় সে খারাপ হতে পারে না। নীল মুচকি হাসে। কাজী অফিস থেকে বেরিয়ে নীল আবারও কাউকে ফোন দেয়। নীলা এটা দেখে বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। এখন তুমি আমার বর, শুধু আমার সাথে কথা বলবা, বুঝছো? আজকে থেকে গার্লফ্রেন্ড বন্ধু সব বাদ, কেবল আমি। এটা কি কথা? এটাই কথা। তোমার গার্লফ্রেন্ড আছে? ধুর, আমার মতো দারোয়ানের গার্লফ্রেন্ড মাথা গোজার ঠাঁই নাই। যাই হোক, ফোনে তোমার জন্য থাকার জায়গা ম্যানেজ করছিলাম। আমার সংসারে শুধু আমার বোন আছে, বুঝলা? বোন বলছে তোমাকে নিয়ে বোন যেখানে কাজ করে সেখানে যেতে। তোমার বোন কই কাজ করে? ওই চৌধুরী বাড়িতে কাজ করে। মানে কাজের লোক আর কি। ও, আমার খারাপ লাগছে। কেন? তোমাদের এত অসহায় অবস্থা, আর এর মাঝে বিয়েটা হলো। আরে চিন্তা করো না। কিন্তু ওয়েট, ওই বাড়িতে তো তোমার বোন কাজ করে, ওখানে আমরা কোথায় থাকবো? তাই তো, সেটা তো ভেবে দেখিনি। দাঁড়াও, একটা ঘর খুঁজতে হবে। তুমি চলো আমার সাথে। কিন্তু ঘর খোঁজার মতো, মানে ভাড়া দেওয়ার মতো টাকাও তো আমার হবে না। কত আর বেতন পাই? আমরা একটা কাজ করতে পারি। আমার বোন চৌধুরী ম্যানশনে 2 রুম নিয়ে থাকে, মানে ওই বাড়ির মালিক দিয়েছে। আমরা ওখানে একটা রুমে থাকতে পারি। আচ্ছা চলো। নীলা এটা দেখে বিরক্ত হয়ে ফোন টেনে নেয়। নীলা রাজি হয়। নীল ভেবেছে তাদের চৌধুরী বাড়ির একটা পুরনো গেস্ট রুমে ওকে নিয়ে যাবে, আর আগে থেকেই তার বোনকে বলেছে রুমটা যা তা অবস্থা করে রাখতে। নীলা রুম দেখেই পালাবে যদি লোভী হয়। যাই হোক, নীলাকে নিয়ে সে চৌধুরী ম্যানশনে যায়। সেখানে ঢুকতেই একজন কাজের লোক দরজা খুলে দেয়। নীল নীলাকে নিয়ে সোজা স্টোর রুমের দিকে ঢোকে। নীলা অবাক হয়। এ কি, কারোর সাথে দেখা নাই, কথা নাই, সোজা রুমে ঢুকে পড়ছো যে? আরে ওরা চৌধুরী, ওরা আমাদের মতো কাজের লোকের বিয়ে বউ দেখে কি করবে? আর আমার বোন তার কাজে আছে, এখন আসতে পারবে না। ও বেশিরভাগ সময় ওখানেই থাকে। আমাদের তো মূল বাড়িতে ঢুকতে দেবে না। এই বাহিরের কটেজটার স্টোর রুম দিচ্ছে, এই বেশ। চৌধুরীরা কয়টা রুম করেছে আর কি চাকর বাকরদের জন্য। আমাদের ভাগ্যে একটা জুটেছে, এই বেশ। এত প্রশ্ন করো না তো, চলো। নীলা আর কথা বাড়ায় না। স্টোর রুমে ঢুকে নীলা কাচতে শুরু করে। মাকড়সার চালের ভরা আর ভাঙাচোরা চেয়ার টেবিল দিয়ে, খাট দিয়ে রুমটা এলোমেলো করা, যা তা অবস্থা। যে কেউ বমি করবে। নীলা বমি করতে গিয়ে নিজেকে সামলে নেয়। ছি,
চৌধুরীরা এত বড় খাটাস? কি বললে? তা নয় তো কি, চাকর বাকরের জন্য রুম করেছে। যেভাবে বললে মনে হচ্ছিল কি না কি করে ফেলেছে। কত জানি দয়াবান, কিন্তু ঢুকে দেখি ওষুধেরও এর থেকে ভালোভাবে রাখে মানুষ। আরে আসতে বলো, ওরা শুনতে পাবে। পাক, আমি ভয় পাই নাকি? তুমি না পেলেও আমি পাইব, কারণ বের করে দিলে মাথা গোজার ঠাঁই নাই যে আমাদের। তাও ঠিক। যাই হোক, এখন কিছু খেতে দাও, খাবো। আচমকা এই কথা শুনে নীল হা করে থাকে। খাবে? ওমা, খাবো না, খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ খাবে, কিন্তু কি দেই তোমায়? আচ্ছা আমি বাহির থেকে খাবার অর্ডার করি, কি বলো? চাইনিজ, পিৎজা, বার্গার নাকি মাটন? কি, তুমি এগুলো আনবে? মাথা খারাপ নাকি? নীল ভুলে বলে ফেলেছিল। হুঁশ হতে বলে, ধুর, ভুলেই যাই। আমি নীল চৌধুরী না, দারোয়ান নীল। না মানে আলু ভর্তা, ডাল, ভাজি কোনটা? খেতে পারবে তো? আমি সব খেতে পারবো, কিন্তু বাহির থেকে কিনতে হবে কেন? ঘরেও তো রান্না করতে পারি। তোমার টাকাও বাঁচলো। একদম টাকা খরচ করা যাবে না, বুঝলে? খরচ করা যাবে না? না, যাবে না। এ দেখি আসতে না আসতেই বাঙালি টিপিক্যাল বউয়ের মতো আচরণ করছে। কি বললে? না কিছু না, যাচ্ছি। নীল বাইরে যেতেই নেবে হঠাৎ করে তাকিয়ে দেখে নীলা কোমরে ওড়না পেঁচিয়ে ধুলোবালি পরিষ্কার করতে নেমে পড়ল। নীল অবাক হয়ে দেখছে যে মেয়েটা একটু আগে বমি করতে যাচ্ছিল, সে এখন স্টোর রুমটাকে বাসযোগ্য করার চেষ্টায় মত্ত। নীল মনে মনে ভাবলো, এই মেয়ে কি সত্যি অদ্ভুত নাকি জাদুকর? কোনো লোভী মেয়ে হলে তো এতক্ষণে এই নোংরা ঘর দেখে ডিভোর্স পেপার রেডি করে ফেলতো। নীলা ধমক দিয়ে বলল, কি হলো, হা করে দেখছো কি? বালতিটা নিয়ে কলপাট থেকে জল নিয়ে আসো। ঘরটা অন্তত মোছা দরকার। আর শোনো, আজ রাতটা আমরা কষ্ট করে এখানে থাকবো। কাল থেকে আমি এই চৌধুরী ভিড়ার মালিকের সাথে কথা বলবো। মানুষকে এভাবে জানোয়ারের মতো ঘরে রাখা আমি একদম পছন্দ করি না। তুমি না বললে খাবে, খিদে পেয়েছে। সর খাবো, আগে যাও। যেটা করতে বলেছি করো। এই নোংরা পরিষ্কার না করে খাওয়া যাবে? নীল ঢোক গিলে বালতি নিয়ে বেরিয়ে এলো। আড়ালে গিয়ে বোন রিতাকে ফোন করলো। আপু, সর্বনাশ হয়েছে। নীলা তো রেগে আগুন। ও নাকি কাল সকাল এই বাড়ির মালিকের সাথে ফাইট করবে। মানে আমার সাথেই আমার ফাইট হবে। বেশ তো, দারুণ হবে। তুই কাল সকালে অফিসে বড় সাহেব সেজে নীলার সামনে চাপবি না। তুই থাকবি দারোয়ান নীল হয়েই। দেখি ও তোর জন্য মালিকের সামনে গিয়ে কতটা লড়াই করতে পারে। আমি ম্যানেজারকে বলে দিচ্ছি তোকে যেন আড়ালে রাখে। রাত বাড়লো। নীলা অনেক কষ্টে স্টোর রুমটা পরিষ্কার করে এক কোণে বিছানা পেতেছে। নীল বাইরে থেকে সস্তায় কিছু ডাল আর ভাত নিয়ে এসেছে। দুজনে মাটিতে বসেই খাবার খেলো। জানো নীল, আজকের এই ডাল ভাত আমার কাছে পৃথিবীর সেরা খাবারের চেয়েও দামি মনে হচ্ছে। কারণ এটা আমার নিজের সংসারের প্রথম খাবার। এই ঘরটা ছোট হতে পারে, কিন্তু এখানে আমাদের নিজেদের স্বাধীনতা আছে। নীলার কথা শুনে নীলের বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। সে অপলক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইল। চাঁদের আলো ভাঙা জানালা দিয়ে নীলার মুখে এসে পড়েছে। নীল আলতো করে নীলার হাত ধরলো। এক অদ্ভুত রোমান্টিক আবেশ তৈরি হলো সেই ভাঙাচোরা ঘরেই। নীলা, তুমি কি আমাকে কোনোদিন ছেড়ে যাবে? এই দারিদ্রের সংসারে সারা জীবন থাকবে তো? নীলা নীলের চোখে চোখ রেখে মুচকি হাসলো। যদি তুমি সৎ থাকো তবে মরণ পর্যন্ত তোমার ছায়া হয়ে থাকবো। টাকার পাহাড় দিয়ে কি হবে যদি সেখানে মনের শান্তি না থাকে? কিছুক্ষণ পর দুজনে ঘুমিয়ে পড়ে। তবে নীলা মাঝে একটা কোলবালিশ রেখে দেয়। নীলের ঘুমাতে খুব কষ্ট হচ্ছিল। সে কখনো নিচে বিছানা করে ঘুমায়নি। ওদিকে নীলা আরামে ঘুমাচ্ছে। তার মুখের দিকে তাকিয়ে নীল মুচকি হেসে তাকিয়ে থাকলো। মেয়েটা আসলেই সুন্দর। পরদিন সকালে চৌধুরী ম্যানশনে আজ এক বড় পার্টির আয়োজন। নীল খুব ভোরে উঠে তার বডিগার্ডকে নিজের পোশাক পরিয়ে দিয়ে বাড়ির পেছনের গেটে পাঠিয়ে দিল, যাতে কেউ তাকে চিনতে না পারে। নিজে আবার দারোয়ানের পোশাক পরে ডিউটি দিচ্ছে। হঠাৎ করেই সেখানে এক দামি স্পোর্টস কার এসে থামলো। গাড়ি থেকে নামলো এক সুঠাম যুবক আরিয়ান। সে নীলের ছোটবেলার বন্ধু এবং একজন ইনভেস্টিগেটিভ অফিসার। সে জানতো না নীলের এই নাটকের কথা। নীলকে দারোয়ানের পোশাকে দেখে আরিয়ান তো অবাক। আরে নীল, তুই গেটে দাঁড়িয়ে কি করছিস? তোর কি মাথা খারাপ হয়েছে? নীল আরিয়ানের মুখ চেপে ধরে আড়ালে নিয়ে গেল। চুপ কর ভাই, জোরে কথা বলিস না। সব শেষ হয়ে যাবে। আমি বিয়ে করেছি, কিন্তু মেয়েটা জানে
আমি এই বাড়ির দারোয়ান। প্লিজ তুই এখন এখানে কোনো ঝামেলা করিস না। বিয়ে করেছিস মানে চৌধুরী গ্রুপের মালিক দারোয়ান সেজে বিয়ে করেছে? খবরটা জানলে তো শহর তোলপাড় হয়ে যাবে। কিন্তু কেন? সে অনেক কথা পরে বলবো, এখন তুই শুধু আমাকে সাহায্য কর। ঠিক সেই মুহূর্তে মেইন গেট দিয়ে নীলা গদগদ করে ভেতরে ঢুকছে। তার হাতে এক বালতি জল আর একটা পুরনো ঝাড়ু। সে সোজাসুজি মেইন ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে শুনুন, আপনাদের চৌধুরী সাহেব কোথায়? ডেকে দেন তো তাকে। আমার বরকে আপনারা যে স্টোর রুমে থাকতে দিয়েছেন সেটা কি মানুষের ঘর? নীলের পিএ আকাশ আর ম্যানেজার মিস্টার শৌকত নীলাকে দেখে থমকে গেলেন। ম্যানেজার আগে থেকেই নীলের নির্দেশ জানতেন, তাই তিনি আমতা আমতা করে বললেন, আসলে মালিক তো এখন অনেক ব্যস্ত। আপনি কে? আমি নীলের বউ। আমার বর আপনাদের এখানে দিনরাত পাহারা দেয়, আর আপনারা তাকে একটা আবর্জনা স্তূপে শুতে দেন? আমি এই বৈষম্য মানব না। ওই মালিককে আসতে বলুন, আমি তার বিচার করব। তা না হলে এই ঝাড়ু দিয়ে আপনার ড্রয়িং রুমের সব শোপিস ভেঙে ফেলবো। নীল দৌড়ে ভেতরে এলো। নীলা, নীলা, চলো এখান থেকে। বড় সাহেব খুব কড়া লোক, চাকরি চলে গেলে আমাদের না খেয়ে মরতে হবে। নীলা নীলকে এক হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, ভয় পেও না নীল, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। চলো তো দেখি তোমার মালিকের কত ক্ষমতা। আমি আজ ওনার ঘরে, ওনার সোফায়, খাটে, চেয়ারে গিয়ে বসবো। দেখি উনি আমাকে কেমনে নামান। আমাদের মানুষ মনে করে না উনি, তাই না? আরিয়ান আড়াল থেকে এই দৃশ্য দেখে হাসতে হাসতে শেষ। সে হঠাৎ সামনে এসে গম্ভীর গলায় বলল, আচ্ছা, তাহলে আপনি সেই সাহসী বউ। আপনি কি জানেন এইবারের মালিক নীল চৌধুরী কত রাগী লোক? নীলা আরিয়ানের দিকে তাকিয়ে এক পলক থমকালো। লোকটাকে দেখে পুলিশের মতো লাগছে, কিন্তু নীলা দমে যাওয়ার পাত্রী নয়। রাগে হলে কি উনি বাঘ? নাকি উনি মানুষকে মানুষ মনে করেন না? শুনুন অফিসার সাহেব, আমি রিক্সাওয়ালার মেয়ে হতে পারি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানি। নীলকে ওই নরক থেকে না সরানো পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। নীল তখন পেছনে দাঁড়িয়ে আরিয়ানকে ইশারা করছে যাতে ও সব সামলে দেয়। আরিয়ান একটা শয়তানি বুদ্ধি বের করলো। ঠিক আছে, আপনি যখন মালিকের সাথে কথা বলতে চান তবে এক কাজ করুন। এই বাড়ির বড় সাহেব এখন ওপরতলায় এক গোপন মিটিং করছেন। আপনি সেখানে গিয়ে প্রতিবাদ করুন। নীল ভয় পেয়ে গেল। আরে আরিয়ান, তুই এ কি বলছিস? আরিয়ান নীলের কানে কানে বলল, চুপ থাক। ও উপরে গেলে আমার পুলিশ ইনভেস্টিগেশন অনুযায়ী দেখতে পাবো ও কি সত্যি তোকে ভালোবাসে, নাকি সুযোগ পেয়ে মালিকের বেডরুমে ঢুকে বিলাসিতা দেখে লোভে পড়ে যায়। নীলা কোনো চিন্তা না করেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। আরিয়ান আর নীল পেছন পেছন যাচ্ছে, কিন্তু সিঁড়ির মাঝপথে নীলা হঠাৎ থমকে দাঁড়ালো। করিডোরে একটা বিশাল বড় ছবি টাঙানো, সেখানে নীল চৌধুরীর মানে আসল মালিকের পোশাকের ছবি। নীলা ছবিটার দিকে তাকিয়ে আবার নীলের দিকে তাকালো। নীল তখন ঘামছে। এই নীল, এই ছবিটা কার? একে দেখে তো হুবহু তোমার মতো লাগছে, শুধু পোশাকটা আলাদা। নীল আমতা আমতা করে বলল, ও, ওটা মালিকের বড় ভাই। উনি দেখতে আমার মতোই একটু একটু। হ্যাঁ ভাবি, ওনার নাম হলো সাদা নীল, আর আপনার বর হলো কালো নীল। মিল তো থাকবেই। নীলা ভ্রুকুচকে ভাবলো কিছু একটা গন্ডগোল আছে। সে আবার ওপরের ঘরের দিকে দৌড়ে গেল। সেখানে গিয়ে দেখলো ঘরের দরজা খোলা, ভেতরে রাজকীয় সব আসবাবপত্র। নীলা ঘরে ঢুকেই সোজা বড় সাহেবের দামি রিভলভিং চেয়ারে গিয়ে বসে পড়ল। এই তো, আমি আজ এই চেয়ার থেকে নামবো না। নীল, তুমিও এসে পাশের সোফায় বসো। আজ আমরাই এই ঘরের মালিক। দেখি মালিক বেটা কি করে, আমাদের মানুষ মনে করে না। পশুর ঘর দেওয়া না। এখন এই যে বসলাম, ঘেন্না করবে না। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালো নীলের বোন রীতা। সে সেজেছে এই বাড়ির কাজের মেয়ে। ও মা, এ কি কাণ্ড! পেটে দারোয়ানের বড় ভাই সাহেবের চেয়ারে! নীল, তুই কি পাগল হয়েছিস? একে নামা, মালিক এখনই চলে আসবে। নীলা রীতাকে দেখে এক মুহূর্তের জন্য চমকে উঠল। এই মেয়েটাকেও কোথাও দেখেছে বলে মনে হচ্ছে। নীলার সন্দেহটা আরো তীব্র হলো যখন সে দেখলো রীতার গলায় একটা হীরের লকেট ঝুলছে, যা একজন সাধারণ কাজের মেয়ের কাছে থাকার কথা নয়। এই বাড়িতে কিছু একটা রহস্য আছে।
দারোয়ানের বোন হীরের লকেট পরে আর মালিক দেখতে হুবহু আমার বরের মতো? ব্যাপারটা দেখতে হচ্ছে। রীতা যখন হীরের লকেট সহ ধরা পড়তে যাচ্ছিল, নীল দ্রুত বুদ্ধিতে বলল, আরে নীলা, ওটা হীরা না, ওটা তো কাচের তৈরি, মেলা থেকে কিনেছে, ও শখ করে পড়েছে। রীতাও তাড়াতাড়ি গলা থেকে লকেটটা খুলে পকেটে চালান করে দিল। নীলা একবার সন্দেহ ভাজন দৃষ্টিতে তাকিয়ে ভাবল, হবে হয়তো। এখনকার দিনে নকল জিনিসও আসলের মতো দেখায়। আরে কি শুরু করলে নীলা? উনি রীতা আপু, আমার বোন। কোথায় আপুকে সালাম করবে? তুমি নতুন বউ, তা নাকি সিআইডিগিরি শুরু করলে? নীল ইশারা করলে আরিয়ান চলে যায়। রীতা চুপচাপ তাকিয়ে থাকে। নীলা জিভে কামড় দেয়। ও আল্লাহ, তুমি রীতা আপু? ইস, সরি আপু, চিনতে পারিনি। আপু, তুমি এই পচা লোকদের এখানে কিসের কাজ করো? এরা কি পচা পচা রুম দিয়ে রেখেছে? কেন, তোমার কি বড় লোকদের মতো রুম দরকার নীলা? থুর, আমি নিজেই তো গরিব, বড়লোক হয়ে কি করব? আমি বুঝিয়েছি রুমটা খুব নোংরা ছিল। নোংরা আমার পছন্দ না, নইলে মাটির ঘরেও আমার অসুবিধা নেই। আচ্ছা, আমি অবশ্য রুমটা পরিষ্কার করে ফেলেছি। চলো আপু, আজ তোমার সাথে অনেক গল্প করব। বিয়ের পর আমার জীবনে তুমি আর নীলই তো সব। নীলের কাছে সব শুনেছি। তোমাদের বাবা মা নেই, চিন্তা করো না, আমি এসেছি না, তোমাদের কোনো কষ্ট হতে দিব না। কদিন পর আমি জব নেব আর তোমাদেরও অনেক ভালো রাখবো। এই পচা লোকদের এখানে কাজ করতে হবে না, বুঝলে? একদমই কথাগুলো বলেই নীলা হাঁপাতে শুরু করলো। রীতা পানি এগিয়ে দিল। নীলা অবাক হয়ে তাকালো। পাশে নীলের মাথায় হাত। এসে কাকে বিয়ে করেছে? এ তো টেপ রেকর্ডার, শুরু হলে বন্ধ হবারই নাম নেই। কি আপু? পানি? পানি? হ্যাঁ, তুমি হাঁপিয়ে গিয়েছো না, এত কথা বলছো। ওহো, আচ্ছা তাই। আমি আরো অনেক কথা বলতে পারি আপু, এ তো কিছুই না, শুনবে? না না, শুনতে হবে না আপু, এখন চলো ঘরে চলো। ওই খরচ মালিকরা এসে পড়লে পরে ঝামেলা হবে। ওদের ভয় পাই নাকি আমি? নীলা নীলা নীলা, বুঝতে পারছি তুমি ভয় পাও না, কিন্তু অন্যের বাড়িতে ঢুকে হাঙ্গামা করাও তো ঠিক না, বলো? আর আপুর সাথে দেখা হলো, আপুর সাথে আড্ডা দেওয়া উচিত না? তাই তো, দেখেছো, আমিও না। চলো চলো, রুমে চলো, আপুকে কিছু বানিয়ে দেই আর জমিয়ে আড্ডা দেই। নীল নীলাকে নিয়ে ঘরে গেল। তারা তিনজনে মিলে আড্ডা দিল। এদিকে আড্ডা শেষে রীতা এরপর নীলের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। নীল বুঝতে পারল চৌধুরী ভিলার ওই আলিশান পরিবেশে বেশি দিন থাকলে নীলা নির্ঘাত তার আসল পরিচয় ধরে ফেলবে। বিশেষ করে আরিয়ান আর রীতা যেভাবে তালগোল পাকাচ্ছে, তাতে বিপদ আসন্ন। তাই রাতারাতি সে তার পিয়ে আকাশকে দিয়ে শহরের এক বস্তির কাছে একটা পুরনো আধা পাকা ঘর ভাড়া করলো। তারপর রীতার সাথে আলোচনা করে ঠিক করলো সেখানে চলে যাবে। যাবার সময় নীলার মন খারাপ হলো। আপু, তোমাকে রেখে চলে যাচ্ছি, কিন্তু চিন্তা করো না, আমি একটা জব নিলে তোমাকে নিয়ে যাব। না হয় আপু তুমিও চলো না, ওদের কাজ তোমাকে করতে হবে না। না নীলা, আমি এখানে অনেক বছর কাজ করি শোনা, আমি এভাবে যেতে পারবো না। তোমরা যাও, আমি একসময় ঠিক আসবো। রীতা বুঝতে পারে নীলা আসলেই খুব সহজ সরল আর ভালো। কত সহজে মিশে যায়। নীল নীলাকে নিয়ে বস্তিতে চলে যায়। রুমের অবস্থা দেখে নীল নিজেই থতমত খেয়ে গেল। এক করে মাকড়সার জাল, দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে। নীল আমতা আমতা করে বলল, নীলা, আসলে আমার সামর্থ্য তো কম, এই ঘরটাই জুটলো আমাদের কপালে, তোমার খুব কষ্ট হবে না? নীলা ঘরে ঢুকেই কোমরে ওড়না পেঁচিয়ে নিল। নীলকে অবাক করে দিয়ে সে বলল, কিসের কষ্ট? আমাদের নিজেদের ঘর, এটাই বড় কথা। তুমি কলপার থেকে জল নিয়ে আসো, আমি ঝটপট পরিষ্কার করে ফেলছি। নীল বালতি হাতে জল আনতে গেল। 2 ঘন্টার পরিশ্রমে নীলা ঘরটাকে একদম বদলে দিল। ভাঙা জানালায় নিচের একটা ওড়না দিয়ে পর্দা বানিয়ে দিল। মেঝের ধুলো মুছে ঝকঝকে করে ফেললো। নীল মুগ্ধ হয়ে নীলার কাজ করা দেখছিল। ঘামে নীলার কপালে ছোট ছোট বিন্দু জমেছে। তাতেই ওকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মনে হচ্ছিল নীলের কাছে। পরিষ্কার শেষে নীলা খাবার রান্না করতে চলে গেল। নীল জীবনেও এত কাজ করেনি ঘরের। সে ক্লান্ত হয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর নীলা এসে বলল, এখন পেটে ইঁদুর দৌড়াচ্ছে, এই নাও আমাদের রাজকীয় ডিনার। নীল দেখলো মেনু হলো পোড়া আলু ভর্তা আর একদম পাতলা ডাল। কোনো রকমে ঢোক গিলে খেতে বসলো, কারণ এমন খাবার সে কখনো খায়নি। এ মেয়ের জন্য আর কি কি করতে হবে কে জানে।
নীল এক লোকমা মুখে দিয়েই চোখ মুখ কুঁচকে ফেললো। উফ নীলা, এটা ডাল নাকি গরম জল? আর আলু ভর্তায় এত ঝাল কেন? তোমার জিভ তো জ্বলে যাচ্ছে। বেশি কথা বলবে না। ডাল পাতলা কারণ জল বেশি খেলে স্বাস্থ্য ভালো থাকে, আর ঝাল বেশি দিয়েছি যাতে তোমার নাকে জল আসে আর নাক পরিষ্কার থাকে। টাকা কম থাকলে বুদ্ধি বেশি খাটাতে হয়, বুঝলে দারোয়ান সাহেব? নীল মনে মনে হাসলো। মেয়েটা পাগল আছে, কি সব চিন্তা! ভালোই সঞ্চয়ী সে। এতটাই যে ঝাল বেশি দিয়ে নাক পরিষ্কার রাখবে, কি অদ্ভুত চিন্তা ভাবনা। ওর ইচ্ছে করছিল তখনই নীলাকে বলে দেয় যে সে আসলে নীল চৌধুরী, কিন্তু নীলার এই সংগ্রামী রূপ দেখার মজাই আলাদা। খাওয়ার পর্ব শেষ ওদের, এবার শুতে যাবে। শোয়ার সময় নীলা বড় একটা কোলবালিশ বিছানার ঠিক মাঝখানে রাখলো। নীল এক কোণে লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এই যে মিস্টার নীল, এখানে এসে শুয়ে পড়ো। না মানে আমি কি ওই ফ্লোরে শোবো? মানে তুমি তো আবার রাগ করো কি না? আরে ভীত পুরুষ, আমি কি বাঘ নাকি যে তোমাকে চিবিয়ে খাবো? তুমি আমার স্বামী, কিন্তু সাবধান, এই বালিশ হলো বর্ডার লাইন। যদি এই লাইন পার হয়েছো তবে কাল সকালে এই ঝাড়ু দিয়ে পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে দিব। আমি দেখতে চাই আমার বরটা কতটা ধৈর্যশীল। ভালোবাসা আগে মনে হোক, তারপর শরীরে, বুঝেছো? নীল কাপা কাপা পায়ে শুয়ে পড়লো। নীলা একদম আয়েশ করে বালিশের ওপাশে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে নীলের ঘুম ভেঙে গেল। সে দেখলো নীলা ঘুমের ঘোরে বালিশটা একদম জড়িয়ে ধরে তার দিকে মুখ করে শুয়ে আছে। চাঁদের আলোয় ওর নিষ্পাপ মুখটা দেখে নীল আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে আলতো করে নীলার কপালে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, তুমি রিক্সাওয়ালার মেয়ে হওয়ার রাজকন্যা। আমি সত্যি তোমার প্রেমে পড়ে যাচ্ছি নীলা। পরক্ষণেই নীলা ঘুমের ঘোরেই বলে উঠল। মালিকের বিড়ালকে ঝাড়ু দিয়ে পিটাবো। নীল ভয়ে ধরপড় করে দূরে সরে গেল। মেয়েটা কি ঘুমের মধ্যেও মারপিটের স্বপ্ন দেখে? রাত কেটে গেল। পরদিন নীলা সকালে উঠে নীলকে বলল, ঘরে একটা দানাও চাল নেই, চলো বাজারে যাই, তবে ভালো দোকানে যাব, পচা চাল খাওয়া যাবে না। নীল ওকে নিয়ে গেল শহরের সবচেয়ে বড় সুপার শপ লাক্সারি স্টোরে। নীলা স্টোরের ভেতর ঢুকে তো আকাশ থেকে পড়ল। এক জোড়া মোজার দামও তার 3 দিনের ভাড়ার সমান। নীল চলো পালাই, এখানে 1 কেজি লবণের দামে তো একটা জ্যান্ত খাসি পাওয়ার কথা। এরা তো প্রকাশ্যে দেবালোকে ডাকাতি করছে। ঠিক তখন এক সেলসম্যান তাদের সাধারণ পোশাক দেখে তাচ্ছিল্য করে বলল, এই যে ভাই, এখানে বস্তির লোক ঢোকার নিষেধ। বাইরে গিয়ে ফুটপাতে কেনাকাটা করুন। এখানে একটা সাবানের যা দাম তাতে আপনাদের 1 মাসের বেতন চলে যাবে। নীলার আত্মসম্মানে লাগলো। সে চেঁচিয়ে বলল, আমরা কিনবো কি না সেটা আমাদের ব্যাপার, আপনি অপমান করার কে? সেলসম্যান নীলাকেও ধাক্কা দিতে গেল। নীলা আর স্থির থাকতে পারল না। সে চোখের ইশারায় একটু দূরে দাঁড়িয়ে থাকা স্টোর ম্যানেজারকে ডাকলো। ম্যানেজার নীলকে দেখে শিউরে উঠলেন। আরে নীল নীল দ্রুত ম্যানেজারের মুখ চেপে ধরলো। নিচু স্বরে বলল, খবরদার, আমি এখানে দারোয়ান নীল। আমার পরিচয় দিলে তোর চাকরি এখনই যাবে। ম্যানেজার আমতা আমতা করে বললেন। জি জি, মানে নীল ভাই, আপনি এখানে? ম্যানেজার এবার ঘুরে সেলসম্যানকে এক কষিয়ে চড় দিলেন। তোর এত বড় সাহস, আমাদের এই ভিআইপি গেস্টদের অপমান করিস? তুই এখনই টার্মিনেটেড, বের হয়ে যা স্টোর থেকে। নীলা হাঁ করে দেখছিল। এ কি ম্যানেজার সাহেব, আপনি একে মারলেন কেন? আর নীলকে দেখে আপনি কাঁপছেন কেন? আর ভিআইপি গেস্ট মানে? আমরা তো... ম্যাম, আসলে উনি আমাদের স্টোরের লাকি কাস্টমার। ওনার কপালে তিল আছে না, আমাদের মালিক বলেছে যার কপালে তিল আছে তাকে দেখলেই যেন আমরা শ্রদ্ধা করি। নীলা এবার আরো অবাক হলো যখন ম্যানেজার ঘোষণা করলো, ম্যাডাম, আজ আমাদের স্টোরে বিড়াল দিবস। আমাদের মালিকের প্রিয় বিড়ালের আজ বিয়ে, তাই আজ দোকানে যা আছে সব ফ্রিতে নিতে পারবেন, কোনো টাকা লাগবে না। বিড়ালের বিয়ে? আর বিড়ালের বিয়েতে সব ফ্রি? জি ম্যাম, আমাদের মালিক খুব বড় বিড়াল প্রেমী। আপনি জলদি যা লাগে ব্যাগে ভরুন। নীলা খুশিতে পাগল হয়ে গেল। সে নীলকে বলল, নীল, জলদি বড় ট্রলি নিয়ে আসো। বিড়ালের বিয়ে বলে কথা। 5 লিটার সয়াবিন তেল নাও, 4 প্যাকেট দামি ডিটারজেন্ট নাও, আরে ওই পাশে কসমেটিক্সও আছে। নীলা শোরুমের অর্ধেকের বেশি জিনিস ট্রলিতে ভরল। যাওয়ার সময় ম্যানেজারকে বলল, মালিককে বলবেন বিড়ালটার যেন একটা সুন্দর বাচ্চা হয়, আমি দোয়া করব। আর হ্যাঁ,
পরের বার বিড়ালের বাচ্চার জন্মদিনে আবার ফ্রি ঘোষণা করলে আমায় আগে জানাবেন। ম্যানেজার ঘামতে ঘামতে হাসি দিয়ে বললেন। অবশ্যই ম্যাডাম, অবশ্যই। নীল বাইরে এসে হাসতে হাসতে শেষ। নিজের পকেট থেকেই আজ কয়েক লাখ টাকার বিল দিতে হবে আড়ালে, অথচ কলমের এক খোঁচায় এমন কয়েক কোটি একসাথে দেওয়া তার কাছে কোনো ব্যাপার না। কিন্তু নীলার ওই হাসি মুখটা দেখে নীলের মনে হচ্ছিল দুনিয়ার সব টাকা বিলিয়ে দিলেও লস নেই। বাসায় ফেরার পথে নীলা খুশিতে নীলের হাত শক্ত করে ধরলো। জানো নীল, গরিব হলে কি হবে, আমাদের কপালটা কিন্তু রাজকীয়। চলো আজ ওই ফ্রিতে পাওয়া চা পাতা দিয়ে বড় এক মুখ চা বানাবো দুজন মিলে। নীল নীলার চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো কৃত্রিমতা নেই, শুধু এক অদ্ভুত মায়া। নীল মনে মনে ঠিক করলো এই সহজ সরল পাগলিটাকে সে কোনোদিন হারাবে না। পরদিন সকালে নীলার ঘুম ভাঙলো খুব ভোরে। ফ্রিতে পাওয়া দামি কসমেটিক্স আর সুগন্ধি সাবান মেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলো, এই নীল ছেলেটা যদিও একটা সাধারণ দারোয়ান, কিন্তু ওর কপালটা জবরদস্ত। যে দোকানে যায় সেখানেই বিড়ালের বিয়ে না হয় ইঁদুরের জন্মদিন থাকে। নীলা ঠিক করলো আজ নীলকে স্পেশাল কিছু রান্না করে খাওয়াবে। সে সুপার শপ থেকে আনা দামি বাসমতি চাল আর ঘি দিয়ে বিরিয়ানি রান্না করার সিদ্ধান্ত নিল। কিন্তু মুশকিল হলো সে জীবনে কোনোদিন বিরিয়ানি রান্না করেনি। গ্রামে থাকতে মা রান্না করতো, আর চাচার বাড়িতে তো বাবুর্চিই ছিল। সে নীলকে ডেকে বলল, নীল ওহে নীল সাহেব, ওঠো, আজ তোমাকে এমন বিরিয়ানি খাওয়াবো যে তোমার বাড়ির মালিক নীল চৌধুরীও কোনোদিন চোখে দেখেনি। হাই তুলতে তুলতে বলল। বিরিয়ানি? কিন্তু তুমি কি রান্না জানো? নীলা আত্মবিশ্বাসের সাথে বলল, আরে বিরিয়ানি আবার কি, চাল আর মাংস একসাথে দিলেই তো হয়। তুমি বরং গিয়ে একটু ধনেপাতা নিয়ে আসো। নীল মনে মনে প্রমাদ গুনল। সে জানে নীলার রান্নার হাত কেমন। সে বাইরে যাওয়ার নাম করে আড়ালে গিয়ে আরিয়ানকে ফোন দিল। আরিয়ান, বাচ্চা ভাই, নীলা আজ বিরিয়ানি রান্না করছে। আমার মনে হয় আজই আমার শেষ দিন। ও রান্না খেলে আমি স্বর্গে চলে যাব ভাই। তুই জলদি কোনো বড় রেস্টুরেন্ট থেকে 2 প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দে। বলবি যে রেস্টুরেন্ট ম্যানেজার পাঠিয়েছে বিড়ালের বিয়ের পরের দিনের গিফট হিসেবে। হা 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 হা। নীল, তুই তো দেখি পুরাই পাগল হয়ে গেছিস। এসব হয় নাকি? মেয়েটাও বোকা, এসব বিশ্বাস করে। হা হা হা। আচ্ছা, পাঠাচ্ছি। এদিকে নীলা রান্নাঘরে গিয়ে মহা বিপদে পড়ল। ঘি ভেবে সে আসলে বড় এক কৌটা মধু ঢেলে দিয়েছে চালের ওপর। আর বিরিয়ানির মশলা না পেয়ে তাতে বেশি করে গরম মশলা আর গোলমরিচ দিয়ে দিয়েছে। পুরো রান্নাঘর ধোঁয়ায় অন্ধকার। নীল ঘরে ঢুকে দেখলো নীলা কাঁদতে কাঁদতে একাকার। নীল, দেখো তো চালগুলো কেন জানি আঠার মতো হয়ে যাচ্ছে। এই বিরিয়ানিকে কামড় দিয়ে খেতে হবে নাকি চুষে খেতে হবে? নীল পাতিলের দিকে তাকিয়ে দেখলো ওটা বিরিয়ানি নয়, ওটা একটা অজ্ঞাত বস্তুতে পরিণত হয়েছে, যার নাম কোনো বাবুর্চি দিতে পারবে না। ঠিক সেই সময় দরজায় টোকা পড়লো। আরিয়ানের পাঠানো লোক এসে হাজির। ম্যাডাম, কাল যে বিড়ালের বিয়ে দিছিল আজ সেই বিড়ালের বৌভাত, তাই ম্যানেজার সাহেব আপনাদের জন্য এই বিরিয়ানি পাঠিয়েছেন। নীলা মহা খুশি। দেখলে নীল, আমার কষ্ট দেখে বিড়ালটা নিচেই বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। উফ, এই বিড়ালটা কত দয়ালু। আমার রান্না করা ওই হালুয়া বিরিয়ানিটা বরং ডাস্টবিনে ফেলে দেই। নীল হাঁপ ছেড়ে বাঁচলো। আর ভাবলো নীলা কি বোকা, বিড়ালের সব কাহিনী বিশ্বাস করে নিচ্ছে। আবার ভাবছে বিড়াল তার জন্য খাবার পাঠাচ্ছে, ওরও হয় নাকি। এরপর তারা দুজনে মিলে বারান্দায় বসে বিরিয়ানি খাচ্ছে। নীল হঠাৎ করেই নীলার দিকে তাকিয়ে রোমান্টিক হওয়ার চেষ্টা করলো। নীলা, এই যে আমরা এত কিছু ফ্রিতে পাচ্ছি, তোর মনে হয় না এই ভাগ্যটা আমাদের বিয়ের পর থেকে ফিরতে শুরু করেছে? নীলা বিরিয়ানি চিবোতে চিবোতে বলল। তা তো বটেই, তবে সাবধান নীল, বেশি লোভ করা ভালো না। তুমি তোমার দারোয়ানের চাকরিটা ঠিক মতো করো। আমি চাই না তুমি নীল চৌধুরীর মতো কোনো বড় লোকের দয়া নিয়ে বাঁচো। বড় লোকেরা খুব বদ হয়, জানো তো। নীল গলায় বিরিয়ানি আটকে কাঁদতে শুরু করলো। সে মনে মনে ভাবলো, বউ আমার, আমি যে সেই বড় লোকটা, সেটা যখন জানবে তখন কি আমাকে আস্ত রাখবে? হঠাৎ করে তাদের সেই ছোট্ট ঘরে এসে হাজির হলো রিতা। রিতা একটা সাধারণ সুতির শাড়ি পরে কাজের মেয়ের সাজে এসেছে। ওরে নীল, তোরা এখানে এই ভাঙা করে আছিস? তোদের বড় সাহেব তোকে খুঁজছে। নীলা রিতাকে দেখে জড়িয়ে ধরলো। আরে বোন, এসো এসো, তোমার ভাই তো খুব ভীতু, আমাকে এই কুঁড়ে ঘরে এনে রেখেছে।
এবার নীলা রিতাকে রাগানোর জন্য ইচ্ছে করে নীলাকে আড়ালে নিয়ে গিয়ে নিচু স্বরে বলল, ভাবি আপনার সাথে একটা জটিল কথা ছিল। আমার ভাইয়ের পকেটে কাল আমি একটা হীরের আংটি দেখেছি। ও কি চুরি চামারি শুরু করলো নাকি? নীল, এসব কি? সত্যি করে বলো, তুমি কি চুরি করেছো? ওই স্টোর থেকে কি হীরের আংটি মেরে দিয়েছো? আমি রিক্সাওয়ালার মেয়ে হতে পারি, কিন্তু চোরের বউ হব না। নীল তো আকাশ থেকে পড়ল। সে রিতার দিকে তাকাতেই দেখলো রিতা জিভ বের করে হাসছে। সে বুঝলো বোন তাকে নিয়ে মজা করছে, আর এই মেয়ে যা স্পাই, বোন কি পাগল নাকি? আরে না না, ওটা ওটা হীরা না, ওটা আসলে কাচের। ওই যে কাল বিড়াল দিবসে না লাকি ড্রতে জিতেছিলাম। নীলা এবার বিশ্বাস করতে পারলো না। প্রতিদিন লাকি ড্র, প্রতিদিন গিফট? নীল, আমার সন্দেহ হচ্ছে। কাল চলো তো, আমাদের ওই অফিসে নিয়ে যাবেন। আমি দেখবো তোমার বড় সাহেব নীল চৌধুরীকে। আমার মনে হয় ওই লোকটা তোমাকে দিয়ে কোনো 2 নাম্বার কাজ করাচ্ছে, তার জন্য তুমি হীরের আংটি কিনতে পেরেছো। নীল রিতার দিকে সাহায্যের দৃষ্টিতে তাকালো। রিতা তখন ইশারায় বলল। ফেঁসে গেছিস ভাই। নীল রান্না করার পর রিতা সহ সবাই একসাথে খেলো। এরপর কিছুক্ষণ গল্প করে রিতা চলে গেল। রাতে আবার সেই বালিশের সীমানা। কিন্তু আজ নীল একটু সাহসী হলো। সে নীলার একটু কাছে ঘেঁষার চেষ্টা করলো। নীলা, শোনো না, এই ঘরটা ছোট ঠিকই, কিন্তু তুমি আসার পর এটা আমার কাছে জান্নাত মনে হচ্ছে। নীলা মুচকি হেসে নীলের দিকে তাকালো। সে আজ আর ঝাড়ুর ভয় দেখালো না, বরং নীলের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি না খুব অদ্ভুত নীল, তোমার মধ্যে কোনো অহংকার নেই। এই যে আমরা গরিব, এটা নিয়ে তোমার কোনো আক্ষেপ নেই। এটা আমার সবচেয়ে ভালো লাগে। নীল নীলার হাতটা নিজের হাতের ভেতর নিয়ে বলল, যদি কোনোদিন জানো আমি যা বলেছি তার সবটা সত্যি নয়, তবে কি আমাকে ঘৃণা করবে? নীলা গম্ভীর হয়ে গেল। আমি মিথ্যুকদের সহ্য করতে পারি না নীল। তবে যদি ভালোবাসা সত্যি হয় তবে হয়তো সব মাফ করে দিব। কিন্তু এসব কি বলছো? আর আমার সব কেমন স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে 2 দিনে যেন আমরা কত চেনা হয়ে গেছি একে অপরের। যাই হোক, এখন ঘুমাও। কাল সকালে কিন্তু নীল চৌধুরীর অফিসে হানা দেবো আমি। নীল ভয়ে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ল। সে স্বপ্নে দেখলো নীলা তাকে ঝাড়ু দিয়ে তাড়া করছে আর বলছে, তুই আমাকে বিড়ালের বিয়ের গপ্প শুনিয়েছিস, মিথ্যা বলেছিস। আজ তোকে ঝাড়ু দিয়ে চ্যাপ্টা বানাবো। পরদিন সকালবেলা নীলা জেদ ধরলো সে আজ নীল চৌধুরীর অফিসে গিয়ে নীল চৌধুরীর সাথে দেখা করবেই। নীল উপায় না দেখে নীল চৌধুরী সেজে অফিসে গেল না, বরং দারোয়ানের পোশাক পরেই অফিসের গেটে দাঁড়ালো। আরিয়ানকে বলল বড় সাহেবের চেয়ারে বসতে। নীলা অফিসে ঢুকেই সোজা বড় সাহেবের রুমে যেতে চাইলো। গার্ডরা আটকাতে চাইলে সে ঘর থেকে সাথে করে একটা ঝাড়ু এনেছে। সেটা উঁচিয়ে বলল, খবরদার, আমি নীল চৌধুরীর দারোয়ানের বউ। নীল চৌধুরীকে ডাকুন। এরপর নীলা নিজেই রুমে ঢুকে গেল। রুমে ঢুকেই দেখলো আরিয়ান দামি স্যুট পরে মালিকের চেয়ারে বসে পা নাচিয়ে আপেল খাচ্ছে। আরে, আপনি সেই বদমাশ লোকটা না? আপনি নীল চৌধুরী? কিন্তু তা কি করে হয়? আপনি না দেখতে আমার বরের মতো ছিলেন। তবে আরে তুমি আমাদের দারোয়ানের বউ নীলা না? যাই হোক, ওইটা আরও আগে দেখতে অমন ছিলাম, পরে প্লাস্টিক সার্জারি করে এই চেহারা করেছি। কেন এত গোয়েন্দাগিরি কেন চালাচ্ছ? তাহলে সেদিন কেন বললেন না আপনি মালিক? আর চেহারা এক, আবার সার্জারি। তবে ঘরে আগের ছবি কেন টাঙিয়ে রেখেছেন? আপনি বলছেনটা কি? কিছুই বুঝতেছি না। যা সত্যি তাই বলেছি, কিন্তু তোমার এখানে কাজ কি? কি চাই? এনিওয়েজ, প্লাস্টিক সার্জারি করাইছেন না পলিথিন মারছেন? আগে ব্যাং ছিলেন না বানর, তা দেখার দরকার আমার নেই। এই যে মিস্টার নীল চৌধুরী, আমার বরের দিকে এত কুনজর কেন আপনার? প্রতিদিন ওকে কেন এত গিফট দিচ্ছেন? আপনি কি আমার বরকে দিয়ে কোনো স্মাগলিং করান? নীলার কথা শুনে আরিয়ান কোনো মতে হাসি চেপে গম্ভীর হয়ে বলল, আরে না ম্যাডাম, আপনার বর তো আমার খুব প্রিয়। ও ছাড়া এই অফিস চলে না। তা তো চলবেই না। আপনি তো আরাম করে চেয়ারে বসে আপেল খাচ্ছেন, আর আমার বর রোদে দাঁড়িয়ে গেট পাহারা দিচ্ছে। এই নিন, এই ঝাড়ুটা ধরুন। আজ থেকে আপনি গেটে দাঁড়াবেন আর নীল এই চেয়ারে বসবে।
নীল দরজার আড়ালে দাঁড়িয়ে নিজের কপালে থাপ্পড় মারলো। নীল চৌধুরী হওয়ার বদলে এখন তাকে আরিয়ানের ঝাড়ুদার হওয়ার প্রস্তাব শুনতে হচ্ছে। নীলার এই পাগলামি দেখে অফিসের সবাই হাসছে, কিন্তু নীল দেখলো নীলা তাকে কতটা আগলে রাখার চেষ্টা করছে। এই সাধারণ মেয়েটার ভেতরে যে অসাধারণ ভালোবাসা লুকিয়ে আছে তা দেখে নীল মনে মনে ঠিক করলো সে শীঘ্রই সব সত্যি বলে দেবে, কিন্তু তার আগে নীলার এই দাদাগিরিটা আরো কিছুদিন উপভোগ করতে চায়। হা 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 হা। যান যান, আপনার স্বামীকে বেশি কষ্ট দিব না, যান। হা হা হা। নীল দৌড়ে গিয়ে নীলাকে টেনে আনলো, তারপর গাড়িতে বসালো। অফিস থেকে ফেরার পথে নীলা গাল ফুলিয়ে বসে রইলো। নীল আর চোখে নীলার দিকে তাকাচ্ছে। কি হলো বউ, ওভাবে রাগী পেঁচার মতো বসে আছো কেন? বেশি কথা বলবে না নীল। ওই নীল চৌধুরী লোকটা সুবিধার না। মানুষে তো ভালো হয় কি করে? নিশ্চয়ই ওর কোনো খারাপ মতলব আছে। কেমন কেমন যেন সন্দেহ হয়। ওর চোখ দুটো এমন চোরের মতো। নীল মনে মনে বলল, বউ আমার, তুমি যাকে আসল মালিক ভাবছো সে আসলে পুলিশ, আর যাকে দারোয়ান ভাবছো সেই আসল মালিক। বাসায় ফিরতেই দেখা গেল আর এক বিপদ। তাদের ঘরের সামনে একটা বিশাল বড় প্যাকেট রাখা। প্যাকেট খুলতেই নীলা তো অবাক। ভেতরে একটা দামি মাইক্রোওয়েভ ওভেন আর সাথে একটা চিরকুট। তাতে লেখা, কাল আমাদের মালিকের বিড়ালের বিয়েতে আপনারা আসতে পারেননি বলে বিড়ালটা খুব মন খারাপ করেছে, তাই এই ওভেনটা উপহার পাঠালো। এতে বিড়ালের বিয়ে। নীলা চোখ কপালে তুলে বলল, নীল, এই বিড়ালটার কি মাথা খারাপ? বিড়ালের আবার বিয়ে থাকে, আর সে ওভেন পাঠিয়েছে কেন? বিড়াল কি এখন ইঁদুর গ্রিল করে খাবে? আরে না না, আসলে বিড়ালটা খুব আধুনিক তো, হয়তো চাই আমরা গরম খাবার খাই। তুমি বরং এটা রাখো। ধুর, এইটা কি রূপকথা পাইছো নাকি আমাকে বলদ পাইছো, কোনটা? হ্যাঁ, নীলা সন্দেহের চোখে তাকিয়ে রইল। সে ঠিক করলো আজ রাতে সে নীলকে জেরা করবেই। এদিকে রাতের বেলা নীলা ওভেনে কিছু গরম করার চেষ্টা করতে গিয়ে উল্টে বিপত্তি বাঁধালো। সে প্লাস্টিকের বাটি সহ খাবার ঢুকিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ঘর পোড়া গন্ধে ভরে গেল। নীল দৌড়ে এসে ওভেন বন্ধ করলো। নীলা, তুমি তো ঘরটাই পুড়িয়ে দিতে। আমি কি করব? ওই বিড়ালটা কি আমাকে শিখিয়ে দিয়েছে এটা কিভাবে চালায়? সব দোষ ওই বিড়ালের। নীল হাসতে হাসতে নীলার কাছে গেল। নীলার নাকে একটু কালি লেগেছিল। নীল পরম মমতায় নিজের হাত দিয়ে সেই কালি মুছে দিতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। নীলা স্থির হয়ে নীলের চোখের দিকে তাকিয়ে রইল। নীল বুঝতে পারছে সে নীলার প্রেমে পড়েছে। নীলা, মাঝে মাঝে আমার খুব ভয় হয়। কিসের ভয়? যদি কোনোদিন তুমি জানো যে আমি যা বলেছি তার সবটা সত্যি নয়, সেদিন কি আমাকে এই ওভেনের ভেতর ঢুকিয়ে গ্রিল করবে? যদি তুমি আমাকে ভালোবেসে মিথ্যা বলো তবে মাফ করে দেব, কিন্তু যদি আমাকে ধোকা দাও তবে ওই ঝাড়ুটা দেখছোই তো। নীল আলতো করে নীলার হাত চেপে ধরে বলল, একটা চুমু। তোমাকে হারানো আমার সাধ্যের বাইরে নীলা। পরদিন সকালবেলা নীলা ঘর পরিষ্কার করছে। এমন সময় দরজায় করাঘাত হলো। দরজা খুলতেই নীলা দেখলো সেই শপিং স্টোরের ম্যানেজার দাঁড়িয়ে আছেন। ওনার হাতে এক বড় মাছের ঝুড়ি। ম্যাডাম শুভ সকাল। কাল আমাদের মালিকের বিড়ালের বাসর রাত ছিল, সেই খুশিতে এই জ্যান্ত কাতল মাছটা মালিক পাঠিয়েছেন। নীলা এবার আর সহ্য করতে পারলো না। সে ম্যানেজারের কলার ধরে ভেতরে টেনে আনলো। বলুন তো, এই বিড়ালটাকে? বিড়ালের আবার বাসর রাত? আপনি কি আমাকে পাগল পেয়েছেন? আর আপনার ওই বিড়াল সব উপহার আমার বরকেই কেন পাঠায়? নীলার ধমক শুনে ম্যানেজার থরথর করে কাঁপছেন। নীল আড়াল থেকে হাত নেড়ে ইশারা করছে, বিপদ বিপদ। ম্যাম, আসলে বিড়ালটা না, বিড়ালটা হলো আমাদের মালিকের লাকি চার্জ। আর আপনার বর যখন দোকানে গিয়েছিল বিড়ালটা ওর উপর ঝাঁপিয়ে পড়েছিল, মনে আছে? তার মানে বিড়ালটা ওকে পছন্দ করেছে, তাই এই সব উপহার। নীলা ম্যানেজারকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, মাছটা রাখুন। তবে কাল যদি বিড়ালটা তার বাচ্চার জন্য ফিডার পাঠায় তবে আমি সোজা আপনার মালিকের অফিসে গিয়ে কামড় দিয়ে আসবো। ম্যানেজার কোনো মতে যান বাঁচিয়ে পালালেন। নীল তখন হাসতে হাসতে মেঝেতে গড়াচ্ছে। বিকালে নীল আর নীলা নদীর পাড়ে হাঁটতে গেল। নীল আজ খুব দামি একটা পারফিউম মেখেছে। মূলত ভুল করেই নিজের ড্রয়ার থেকে নিয়ে এসেছে আর অভ্যেস মতো গায়ে মেখে ফেলেছে। নীল, আমার গায়ে এত দামি গন্ধ কেন? এটা তো সেই চৌধুরী সাহেবের কেবিনে যে গন্ধ ছিল
তার মতো গন্ধ লাগছে। ও ওটা আসলে ওই যে কাল ওভেনের প্যাকেটের সাথে একটা সেন্টের শিশি ফ্রি ছিল, ওইটাই মেখেছি। নীলা নীলের কাছে এসে দাঁড়ালো। নদীর বাতাস নীলের চুলগুলো উড়িয়ে নীলের মুখে ফেলছে। শোনো নীল, তোমার টাকা নেই তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু এই যে তুমি ছোট ছোট জিনিসে আমাকে খুশি রাখো, এটাই আমার বড় পাওয়া। একদিন আমাদের অনেক টাকা হবে, সেদিন আমরা নিজেরাই একটা স্টোর খুলবো, আর সেখানে সত্যি সত্যি বিড়ালের বিয়ে দিব। নীল মুগ্ধ হয়ে নীলার দিকে তাকিয়ে থাকলো। সে ভাবলো এই মেয়েটার সরলতা আমার কোটি টাকার চেয়েও দামি। হঠাৎ নীলা দেখলো নদীর ঘাটে একটা দামি কালো গাড়ি দাঁড়িয়ে আছে, আর তার ভেতরে আরিয়ান মালিকের সাজে এক মেয়ের সাথে হাসাহাসি করছে। দেখো দেখো নীল, ওই যে তোমার বদমাস মালিক আরিয়ান, ও এখানে মেয়ে নিয়ে ঘুরছে আর তুমি রোদে কাজ করো। চলো ওর টায়ার পাংচার করে দিয়ে আসি। নীল নীলাকে নিয়ে পড়লো বিপাকে। সারাক্ষণ ওর মাথা গরম হয়ে থাকে। নীল কি করবে বুঝতে না পেরে ওর হাত চেপে ধরলো। না না নীলা, ওটা করো না, চাকরিটা সত্যিই চলে যাবে। মজা করছিলাম ভিতু বর আমার। চলো বাসায় যাই, ওই কাতল মাছটা আজ রান্না করতে হবে। নীল মনে মনে ভাবলো, এই লুকোচুরি খেলাটা যত বাড়ছে, নীলার প্রতি আমার টান তত তীব্র হচ্ছে। কিন্তু যখন সত্যিটা সামনে আসবে, সেদিন কি হবে? ওরা বাসায় ফিরে আসে। নীলা মাছটা কেটে রান্না বসায়। নীল কাজের বাহানায় চুপি চুপি ওকে দেখতে থাকে। নীলা সেদিকে তাকিয়ে কথা বলছিল। নীল তাড়াতাড়ি টমেটোটা কেটে দাও, তরকারিতে দিতে হবে। হ্যাঁ, এই মেয়ের উসিলায় আর কি কি করতে হয় কে জানে। কি বললে? কই না, কিছু না তো, দিচ্ছি। নীল নীলাকে টমেটো কেটে এগিয়ে দেয়। নীলা রান্না করতে থাকে। রান্না প্রায় শেষ পর্যায়ে। নীলার চুলগুলো দক্ষিণা বাতাসে উড়ছিল, কপালে বেয়ে ঘাম পড়ছিল। নীলের ইচ্ছে হচ্ছিল সে দৌড়ে গিয়ে ওরা ঘামগুলো মুছে দেয়। সে মনে মনে হেসে দেয় নীলাকে তার এত ভালো লাগছে কেন। তার জন্যে কোটিপতি থেকে দারোয়ান বর হলো। আয়েশ আরামের জীবন ছেড়ে কুড়ে ঘরে বসবাস শুরু করলো। হেঁটে নতুবা রিক্সা করে চলাচল শুরু করলো। বাড়ির কাজও করছে। এত স্যাক্রিফাইস কেন করছে সে? তবে কি সে নীলাকে ভালোবেসে ফেলেছে? নীলকে হাঁ করে নীলার দিকে তাকিয়ে থাকতে দেখে নীলা তার কানের গোড়ায় চুলগুলো গুজতে গুজতে হেসে বলল, কি হয়েছে, অমন হা করে আছো কেন? দেখছি। কি দেখছো? তোমাকে দেখছি। তোমার অবাধ্য চুলগুলো যখন তোমার গালের কাছে এসে অযথা নাচানাচি করে, তোমাকে বিরক্ত করছে, আর তুমি আঙুল ছুঁয়ে তা আলতো করে গুজে দিচ্ছ, তখন ভাবছি তোমার ওই চুল কত সৌভাগ্যবান, তোমার গালের ছোঁয়া পেল, হাতের ছোঁয়া পেল। হাসছো কেন? আমি তো হাসার মতো কিছু বলিনি। তুমি রোমান্টিক কথাও বলতে পারো? আমি তো ভেবেছি তুমি একটা রোবট। শুধু রোমান্টিক কথা নয়, রোমান্সও করতে জানি, দেখবে? হয়েছে হয়েছে, ঢং করতে হবে না। তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? নীল বিভোর চোখে নীলার দিকে এগিয়ে আসতে থাকলো। নীলা হাঁ করে তাকায়। এর আবার কি হলো? এমন করে তাকাচ্ছ কেন? আর এইভাবে বা এগোচ্ছ কেন? দেখো দেখো, এগোবে না কিন্তু, হ্যাঁ একদম এগোবে না। ভয় পাচ্ছ কেন? তুমি তো বললে আমি রোমান্স জানি না, রোবট। তো এবারে দেখো রোমান্স জানি কিনা। আর আমি তো তোমার বিয়ে করা বরই, এত ভয়ের কি? এই না না, একদম না, একদম এগোবেন না। আমার কিন্তু আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখনো তো কিছু করিনি, তার আগেই পোলটি নিয়ে নিলে। নীল আস্তে আস্তে নীলার কাছে চলে এলো। তারপর আচমকা নীলার কোমরে টান মেরে তাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। নীলার সারা শরীর বেয়ে একটা শিরশির অনুভূতি বয়ে গেল। শরীরটা হঠাৎ কেমন জ্বর জ্বর লাগতে শুরু করলো। এমন অনুভূতি আগে কখনো হয়নি। সে চোখ বন্ধ করে নিল। নীল একদম কানের কাছে গিয়ে আলতো করে একটা কামড় দেয়। নীলা শক্ত করে নীলকে জড়িয়ে ধরে। ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। তারপর নিজেও নীলের ঠোঁটে চুমু দিতে চায়। তখনই নীল পেছনে সরে গিয়ে হাসতে থাকে। এটা কি হলো? তুমি না বললে রোমান্টিক না, এবার দেখলে তো, ছুতে না ছুতেই তুমি পড়তে শুরু করেছো। নীলা লজ্জা পেয়ে গেল। সত্যি নীলের ছোঁয়ায় সে নিজেও খেই হারিয়ে ফেলেছিল, কিন্তু স্বীকার না করে বলল, মোটেও না। কই, আমি তো কিছু করিনি, তুমিই তো সব করলে। হ্যাঁ দেখেছি আমি, লোকালেও কোনো লাভ নেই। এই খুন্তি দেখেছো? পিটিয়ে একদম সোজা করে দেব।
পরদিন সকালে নীল ডিউটিতে বের হওয়ার পর নীলা চুপি চুপি তার চাচার আলিশান প্রাসাদে গিয়ে হাজির হলো। নীলা ভেতরে ঢুকতেই তার চাচা মিস্টার তালুকদার বড় এক মগ কফি হাতে হাসি মুখে এগিয়ে এলেন। কি রে মা, খবর কি? কেমন চলছে তোর সেই দারোয়ানের সংসার? চাচা, আপনার কথা মতো আমি সেই দারোয়ান ছেলে নীলকেই বিয়ে করেছি। এখন তো আপনার খুশি হওয়ার কথা। আপনি বলেছিলেন ওকে বিয়ে করলে আপনি আমাকে আপনার কোম্পানি তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বড় কোনো সুযোগ দিবেন। এখন দিন, আমি চাই আমার বড় একদিন মাথা উঁচু করে দাঁড়াক। আরে পাগলি মেয়ে, এখন এত তাড়াহুড়া কিসের? তোরা আগে সংসারটা ভালো করে গুছিয়ে নি, একে অপরকে ঠিকমতো বোঝ। আমি আমার কথা রাখবো, আগে নীলকে বুঝতে দাও অভাব কি জিনিস, তারপর না হয় সুযোগটা দেব। যা এখন ঘরে যা, বর ফিরে এসে তোকে না পেলে আবার চিন্তা করবে। নীলা মন খারাপ করে বস্তির ঘরে ফিরে এলো। ঘরে ফিরে সে তার মাকে ফোন দিল। তার মা গ্রামে থাকেন। মায়ের সাথে কথা বলে নীলার মনটা একটু হালকা হলো। ঠিক তখনই নীল ঘরে ঢুকলো। নীলের পরনে এখনো সেই দারোয়ানের ইউনিফর্ম। কোথায় ছিলে নীলা? আমি সেই কখন থেকে তোমাকে খুঁজছি, পাইনি তো। এই তো এখানেই ছিলাম। কেন? মিথ্যে বলো না নীলা, আমি গেটে উকি দিয়েছি, ঘর তালা বন্ধ ছিল। কোথায় গিয়েছিলে? উফ, এত জেরা করছো কেন? ওই যে আমার এক পুরনো বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওর সাথে গল্প করতে করতে সময় চলে গেছে। নীল এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইল। তার মনে একটা সন্দেহ দানা বাঁধছে। নীলা বান্ধবীর কথা বললেও তার সাজগোজে বা আচরণে তেমনটা মনে হচ্ছে না। নীল একটু গম্ভীর হয়ে বলল, আচ্ছা নীলা, তোমার কথা বাদ দাও। তোমার মাকে তোমার কাছে আনো না কেন? আজ পর্যন্ত ওনাকে দেখলাম না তোমার খবর নিতে, বা তোমাকে ওনার কাছে যেতে দেখলাম না। বিয়ে হলো কতদিন, উনি কি একবারও আসতে পারতেন না? আরে বললাম না, মা গ্রামে থাকে, ওনার শরীরটা খুব একটা ভালো না, তাই আসতে পারেন না। আর আমার তো রোজই মায়ের সাথে কথা হয়। এই তো একটু আগেই কথা বলছিলাম। তুমি এইসব নিয়ে বেশি ভেবো না তো। ফ্রিতে পাওয়া ওই বিড়ালের বিরিয়ানি আছে, খেয়ে নাও গে। নীল আর কথা বাড়ায় না, কিন্তু তার মনের খটকা কাটলো না। সে যখন বাথরুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তার ফোনে আরিয়ানের কল এলো। ফোনটা লাউড স্পিকারে ছিল না, কিন্তু ঘর ছোট হওয়ায় নীলার কানে কথাগুলো চলে আসছিল। বস, সর্বনাশ হয়েছে। আপনার অফিসের জন্য একটা জরুরি ইন্টারন্যাশনাল মিটিং এখন শুরু হবে। দুবাইয়ের বড় ক্লায়েন্টেরা অলরেডি ভিডিও কলে ওয়েট করছে। আপনি না গেলে কয়েকশো কোটি টাকার ডিল হাতছাড়া হয়ে যাবে। জলদি আসুন। নীল বিপাকে পড়ে গেল। একদিকে কয়েকশো কোটি টাকার ডিল, অন্যদিকে নীলার সামনে দাঁড়িয়ে। নীল ফোন কানে নিয়ে আচ্ছা আচ্ছি বলে কেটে দিল, কিন্তু বের হবে কিভাবে? নীলা তো তাকে যেতে দেবে না। এই, কে কল দিল? কিসের মিটিং? আর ও তোমাকে বস বলে ডাকলো কেন? আরে না নীলা, ওটা অফিসের ওই যে বড় সাহেবের সেক্রেটারি, সে মজা করে আমাকে বস বলে। আসলে হয়েছে কি, ওই যে মালিকের অফিসের এসিটা নষ্ট হয়ে গেছে, আমাকে যেতে হবে ওটা পাহারা দিতে, যাতে মেকানিকরা কিছু চুরি করতে না পারে। আজ রাতে ওখানেই আমার ডিউটি পড়েছে। এসি পাহারা দিতে তোমাকে যেতে হবে কেন? অন্য কেউ নেই? রাতের বেলা কেন? আরে বুঝতেই তো পারছো, বড়লোক মানুষের ঘর, দামি দামি জিনিস আছে, আমাকে বিশ্বাস করে বলেই তো ডাকে। আমি গেলাম, তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো। নীল প্রায় দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল, কিন্তু নীলা জানালার গ্রিল ধরে তাকিয়ে রইল। সে দেখলো নীল গেট দিয়ে বের হয়ে কোনো রিকশায় নয়, বরং একটা কালো কাঁচওয়ালা দামি গাড়ি তার সামনে এসে থামলো। আর নীল তাতে চট করে উঠে পড়লো। দারোয়ানের ডিউটি দিতে কি লোকের দামি প্রাইভেট কারে যায়? আর গাড়ির চালক তো দেখতে সেই লোকটার মতো যে সেদিন নীল চৌধুরী সে যে বসেছিল। ব্যাপার কি? নীলকে আমাকে সত্যি কিছু লুকাচ্ছে? কাল সকালে আবার ওই অফিসে যেতেই হবে। নীল তো দামি গাড়িতে চড়ে অফিসে ভোর দৌড় দিল, কিন্তু নীলাও কম কিসের। সে নিজের ওড়নাটা কোমরে শক্ত করে বেঁধে এক রিক্সাওয়ালাকে বলল, চাচা, ওই কালো গাড়িটার পিছু করেন। যদি ধরতে পারেন তবে ভাড়ার সাথে ফ্রিতে পাওয়া এক প্যাকেট বিরিয়ানি দিব। রিক্সাওয়ালা বিরিয়ানির লোভে প্যাডেল মারল তুফানের গতিতে। নীল অফিসে পৌঁছেই দ্রুত স্যুটে পরিবর্তন করে মিটিংয়ে বসেছে। ঠিক তখনই নীলা অফিসের গেটে হাজির। নীল সিসিটিভিতে নীলাকে দেখে আতঙ্কে চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। সে দ্রুত আরিয়ানকে ইশারা করলো। আরিয়ান এবার
এক নতুন নাটক সাজালো। নীলা ভেতরে ঢুকতেই দেখলো আরিয়ান মালিকের সাজে একটা ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর নীল দারোয়ানের সাজে একটা দামি সোফায় বসে পা নাচিয়ে আপেল খাচ্ছে। এ কি নীল, তুমি বড় সাহেবের চেয়ারে বসে আপেল খাচ্ছ? আর বড় সাহেব ঝাড়ু দিচ্ছেন কেন? আরে নীলা, তুমি বোঝো না কেন? আজ অফিসে অদল বদল দিবস পালন করা হচ্ছে। মালিক আজকে চাকর হয়েছে, আর আমি আজকে মালিক। বড় সাহেব মানত করেছিলেন যে বিড়ালের বিয়ে ঠিকঠাক হলে তিনি একদিন অফিসের মেঝে ঝাড়ু দেবেন। হ্যাঁ ম্যাডাম, আমি আজ খুব পাপ বোধ করছি। নীল সাহেব আজ আমার মালিক, উনি যা বলবেন আজ তাই হবে। তাই নাকি? তাহলে নীল সাহেব আপনার গাড়িটা কোথায়? আমি তো দেখলাম আপনি রাজকীয় গাড়িতে চড়ে আসলেন। ও, ওই গাড়ি? ওটা তো আসলে একটা ভাড়া করা গাড়ি। বড় সাহেব ঝাড়ু দেবেন বলে আমাকে দিয়ে পাঠিয়েছেন, যাতে আমার রাজকীয় ফিল হয়। বিশ্বাস না হলে বড় সাহেবকে জিজ্ঞেস করো। জি ম্যাডাম, একদম ঠিক। গাড়িটা আমি পাঠিয়েছিলাম। এখন দয়া করে আমাকে ঝাড়ু দিতে দিন, না হলে বিড়ালটা অভিশাপ দিবে। নীলা মাথা চুলকাতে চুলকাতে বেরিয়ে গেল। তার মাথায় কিছুতেই ঢুকছে না যে একটা বিড়ালকে কেন্দ্র করে একটা অফিস কিভাবে এভাবে পাগল হয়ে যেতে পারে। রাতে বাসায় ফেরার পর নীলা গাল ফুলিয়ে বসে আছে। নীল ঘরে ঢুকতেই দেখলো রান্না বান্না কিছুই হয়নি। তোমার আর ওই অফিসের পাগলামি আমার আর ভালো লাগছে না নীল। তোমরা কি আমাকে সত্যি বোকা ভাবো? ওই বিড়ালের গোষ্ঠীর এত নিয়ম কেন? আরে রাগ করো কেন পাগলি? দেখো আজ তোমার জন্য কি এনেছি। আবার কি? ইঁদুরের জন্মদিনের কেক? না, এই দেখো, নীল অপরাজিতা ফুল। আজ সারাদিন খুব টেনশনে ছিলাম যে আমার বউটা বুঝি রেগে আছে। শোনো নীলা, দুনিয়াটা গোলকধাঁধার মতো, কিন্তু এই গোলকধাঁধায় তুমি আমার সবচেয়ে ধ্রুব সত্য। তোমার এই রাগী মুখটা না দেখলে আমার রাতের ঘুম আসে না। নীলের কথাগুলো শুনে নীলার রাগ পানি হয়ে গেল। নীল নীলার হাত ধরে টেনে বাড়ির সামনে ছোট্ট ঘাস ভরা উঠানে নিয়ে গেল। আজ রাতটা অদ্ভুত সুন্দর, মাথার উপর বিশাল এক রূপালী চাঁদ। দেখো নীলা, ওই চারটার কিন্তু কোনো অভাব নেই, অথচ ও একাই কত সুখী। আমাদেরও হয়তো অনেক নেই, কিন্তু আমরা দুজন একসাথে আছি, এটাই কি বড় আনন্দ নয়? নীল একটা ভাঙা টিন দিয়ে বানানো তবলার মতো শব্দ করতে শুরু করলো, আর নীলা খিলখিল করে হাসতে হাসতে নাচতে শুরু করলো। তারা একে অপরের হাত ধরে গোল হয়ে ঘুরতে লাগলো। হাসতে হাসতে দুজনেই ক্লান্ত হয়ে ঘাসের ওপর শুয়ে পড়লো। জানো নীল, ছোটবেলায় ভাবতাম রাজপুত্র বিয়ে করব, কিন্তু এখন মনে হয় এক রাজপুত্রের চেয়ে এক পাগল দারোয়ান অনেক ভালো। তুমি জানো না নীলা, তোমার এই রাজপুত্র তোমার পাশেই শুয়ে আছে, কিন্তু রাজপ্রাসাদের চেয়ে তোমার এই ছোট্ট উঠানটা আজ আমার কাছে বেশি দামি। নীল আট চোখে নীলার দিকে তাকালো। চাঁদের আলোয় নীলার মায়াবী মুখটা দেখে সে বুঝতে পারলো এই মেয়েটার প্রেমে সে শুধু পড়েনি, হাবুডুবু খাচ্ছে। ওদিকে নীলাও মনে মনে ভাবছিল নীল যতই সাধারণ হোক, ওর চোখের ওই গভীরতা কোনো সাধারণ মানুষের হতে পারে না। দুজনেই দুজনকে ভালোবাসার কথা বুঝতে পারছে, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলছে না। এক অদ্ভুত নীরবতা আজ সুখে রাতটা কাটতে লাগলো। পরদিন সকালবেলা নীলা যেন খুশির চোটে ডানা মেলে উঠছে। তার চাঞ্চল্য দেখে কে বলবে যে সে একটা বস্তির ভাঙা ঘরে থাকে? নীল ঘুমে আচ্ছন্ন। এমন সময় নীলা কোত্থেকে এক বালতি জল আর কিছু মেছো বাঘের মতো বড় বড় কই মাছ নিয়ে হাজির হলো। ওহে নীল সাহেব, ওঠো, দেখো আজ বিড়াল দিবসের পরবর্তী উপহার হিসেবে বিড়ালের খালাতো ভাই আমাদের জন্য এই জ্যান্ত কই মাছ পাঠিয়েছে। কি? বিড়ালের খালাতো ভাই? ওটা আবার কে? আরে ওই যে তোমার অফিসের পিয়ন, সে এসে দিয়ে গেল। এখন তাড়াতাড়ি ওঠো, এই মাছগুলো বড্ড লাফাতে জানে, এদের সাথে আজ কুস্তি লড়তে হবে। নীলা মাছগুলো কাটতে গিয়ে দেখলো একটা মাছ লাফ দিয়ে সোজা নীলের লুঙ্গির ভাঁজে ঢুকে পড়েছে। নীল তো ভয়ে লাফিয়ে খাটের উপর উঠে চিৎকার শুরু করলো। ওরে বাবারে, নীলা বাঁচাও, মাছটা তো আমাকে কামড়ে দেবে। আরে ভয় পেও না, ওটা তো মাছ, কুমির না। তুমি বরং স্থির হয়ে দাঁড়াও, আমি এটাকে ধরছি। নীলা মাছ ধরতে গিয়ে নীলের ওপর ঝাঁপিয়ে পড়লো, আর অমনি দুজনে ধপাস করে মেঝের ওপর পড়ে গেল। মাছটা তখন গলার কাছে লাফাচ্ছে, আর নীলা হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। নীলের অবস্থা কাহিল, কিন্তু নীলার ওই বাঁধ ভাঙা হাসি দেখে সে রাগ করতেও ভুলে গেল। নীল অফিসে যাওয়ার সময় নীলা বায়না ধরলো সে আজ নীলকে টিফিন পৌঁছে দেবে।
নীল তো মহা বিপদে। সে অফিসে গিয়ে আরিয়ানকে বলল। দোস্ত, আজ নীলা আসছে, আজ কি করবি? আরিয়ান মাথায় হাত দিয়ে বসেছিল। সে বলল, আজ আর অদল বদল দিবস চলবে না। আজ আমরা সাজবো, অফিস পিকনিক। আজ আমরা সবাই মাটিতে বসে ভাত খাবো, আর আমি হব বাপুরচি। নীলা অফিসে গিয়ে দেখলো আরিয়ান রান্নাঘরের অ্যাপ্রন পরে বড় এক কড়াইয়ে ডাল নাড়ছে, আর নীল ম্যানেজারদের নিয়ে মাটিতে বসে কলাপাতা নিয়ে অপেক্ষা করছে। এ কি, নীল চৌধুরী সাহেব রান্না করছেন? আর তুমি কোথায়? এই তো নীলা, আমি এখানে। বড় সাহেব বলেছেন আজ অফিসে কোনো ভেদাভেদ নেই। উনি আজ সবাইকে নিজের হাতে রেঁধে খাওয়াবেন। উনি নাকি গতকাল রাতে স্বপ্নে দেখেছেন বিড়ালের বিয়েতে যারা ভালো মন্দ খায়নি তাদের জন্য এটা বাধ্যতামূলক। বাপরে, এই অফিসের মালিক তো পুরাই দয়ালু। তা সাহেব, ডালটা যেন বেশি পাতলা না হয়, তাহলে কিন্তু আমি ঝাড়ু দিয়ে দেখিয়ে দিব ডাল কত ঘন হতে হয়। নীল ঘামতে ঘামতে কাহিল হলো, আর নীলা পুরো অফিসে ঘুরে ঘুরে সবার প্লেটে লবণ আর লেবু দিয়ে বেড়াতে লাগলো। তার এই চঞ্চলতা আর দুষ্টুমি দেখে অফিসের গম্ভীর পরিবেশটা যেন মেলায় পরিণত হলো। আরিয়ান তো আড়ালে গিয়ে হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেললো। বাসায় ফেরার পথে নীলা হঠাৎ করেই এক মেলা দেখে বায়না ধরলো সে নাগরদোলায় চড়বে। নীল রাজি ছিল না, কিন্তু নীলার সেই জেদের কাছে তাকে হার মানতে হলো। নাগরদোলায় চড়ে নীলা ভয়ে চিৎকার করে নীলকে জড়িয়ে ধরলো। ওমা নীল, আমি মরে যাব, আমাকে শক্ত করে ধরো। ভয় নেই পাগলি, আমি তো আছি। মেলা থেকে নীল নীলার জন্য একগুচ্ছ লাল ছুরি কিনে দিল। নীলা খুশিতে নীলকে জড়িয়ে ধরে বলল। জানো নীল, তোমার মতো দারোয়ান স্বামী পাওয়াও ভাগ্যের ব্যাপার। নীল মনে মনে ভাবলো, আর তোমার মতো রাজকন্যা পাওয়া তো আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। রাতে দুজনে যখন বারান্দায় বসে ওই লাল ছুরির শব্দ শুনছিল, তখন নীল বুঝতে পারলো এই চঞ্চল মেয়েটাই তার জীবনের স্থিরতা। নীলাও বুঝলো নীলের ভালোবাসাটুকু একদম খাঁটি। কেউ কাউকে কিছু বলল না, কিন্তু দুজনের হৃদয়ে যেন এক সুরে গান বেজে উঠল। পরদিন নীল চৌধুরী তার আলিশান বাড়িতে বসে বোন রীতার সাথে মন খুলে কথা বলছে। রীতা হাসি মুখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আপু জানো, বাবা মা আমাদের জন্য সত্যি এক হিরে খুঁজে রেখেছিলেন। নীলা রিক্সাওয়ালার মেয়ে হয়ে যে ত্যাগ আর ভালোবাসা দেখিয়েছে তা কোনো কোটিপতি মেয়ে দেখাতে পারত না। আমার বাবা মা মানুষ চিনতে ভুল করেননি। ঠিক বলেছিস নীল, মেয়েটা আমাদের পরিবারের জন্য একদম যোগ্য। কিন্তু আর কতকালই নাটক চলবে? কাল ওকে একটা ক্যান্ডেল নাইট ডিনার ডেটে নিয়ে যা, সেখানে সব সত্যি খুলে বল। তারপর ওকে ধুমধাম করে আমাদের এই বাড়িতে নিয়ে আয়। এই লুকোচুরি এবার সমাপ্তি হওয়া দরকার। হ্যাঁ আপু, এই মিথ্যাগুলো বলতে বলতে আমার দম বন্ধ হয়ে আসছে। কালই হবে আমাদের নতুন জীবনের শুরু। পরদিন নীল তার অফিসের রুপটপে চমৎকার এক ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করলো। চারিদিকে মোমবাতি, দামি অর্কিড ফুল আর মৃদু মিউজিক। নীল আজ দামি ব্ল্যাক স্যুট পরে একদম রাজপুত্রের মতো সেজেছে। নীলাকে বলা হয়েছে সে যেন সন্ধ্যার পর অফিসের ছাদে আসে, কারণ বিড়ালের খালাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে আজ বড় সাহেব বড় দাওয়াত দিয়েছেন। নীলা মনের আনন্দে লাল শাড়ি আর মেলা থেকে কেনা সেই চুড়িগুলো পরে অফিসে পৌঁছলো। সে যখন নিঃশব্দে ছাদের দরজার কাছে পৌঁছলো, তখন সে দেখলো নীল আর আরিয়ান আড্ডা দিচ্ছে। নীল তখন পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিল। বুঝলি আরিয়ান, নীলা মেয়েটা আসলেই ভীষণ বোকা। এত নাটক, বিড়ালের বিয়ে, অদল বদল দিবস, যা বলেছি সব চোখ বন্ধ করে বিশ্বাস করেছে। এত কিছুর পরও ও বুঝতে পারিনি যে আমরা এতদিন ওর সাথে অভিনয় করেছি। বেচারি সারল্যের মূর্ত প্রতীক। সত্যি তো, ও তো এখনো জানে না যে ওর এই দারোয়ান বর আসলে এই শহরের সবচেয়ে বড় কোটিপতি নীল চৌধুরী। দরজার আড়ালে দাঁড়িয়ে কথাগুলো তীরের মতো নীলার বুকে গিয়ে বিঁধলো। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। সে ভাবলো, তার মানে নীল আমাকে ভালোবেসে নয়, আমাকে বোকা বানিয়ে আনন্দ পেয়েছে, আমার আবেগ নিয়ে খেলেছে। নীলার রাগে আর অভিমানে কাঁপতে কাঁপতে সামনে এসে দাঁড়ালো। হাতে থাকা দামি গিফট বক্সটা, যা সে নীলের জন্য অনেক কষ্টে বানিয়েছিল, সজোরে মাটিতে ছুঁড়ে মারলো। হ্যাঁ, আমি বোকা, কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি বোকা কারণ আমি তোমার জন্য আমার কোটিপতি চাচার ঘর ছেড়ে বস্তিতে এসেছিলাম। নীলা, তুমি এখানে শোনো, আমার কথা শোনো। কি শুনবো? তোমার নতুন কোনো নাটকের গল্প? তুমি নীল চৌধুরী হও,
বা নীল আকাশ, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তুমি আমার ভালোবাসার সাথে বেইমানি করেছো, তুমি আমাকে নিয়ে হাসাহাসি করেছো। ছি নীল, আমি ঘৃণা করি তোমাকে। নীল কিছু বলতে যাওয়ার আগেই নীলা ঝড়ের বেগে সেখান থেকে বেরিয়ে গেল। নীল চিৎকার করে ওর পিছু নিল, কিন্তু লিফটে নীলা ততক্ষণে নেমে গেছে। নীল পাগলের মতো রিক্সা নিয়ে তাদের সেই বস্তির ঘরের দিকে ছুটল। তার মনে শুধু এক ভয়, নীলা যদি কোনো ভুল কিছু করে বসে। সে যখন সেই ছোট্ট ঘরের সামনে পৌঁছলো, দেখলো দরজা খোলা। ঘরের ভেতর সব এলোমেলো, সেই কোলবালিশের বর্ডার লাইনটা ছিঁড়ে পড়ে আছে মেঝেতে। নীলা, নীলা কোথায় তুমি? আমি মজা করছিলাম না, আমি সব সত্যি বলতে চেয়েছিলাম। কিন্তু সেই ঘরে কোনো সাড়া নেই। আলমারি থেকে নীলার 2-3টে সাধারণ শাড়ি উধাও। নীল পাগলের মতো আশেপাশে খুঁজলো, কিন্তু নীলা যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। না সে তার চাচার বাড়িতে গেছে, না সে তার মায়ের কাছে গেছে। নীল রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ল। যে নীল চৌধুরী পুরো শহর শাসন করে, সে আজ এক সাধারণ মেয়ের জন্য ডুকরে কেঁদে উঠল। সে বুঝতেই পারল না, এই লুকোচুরি জীবনের সমাপ্তি করতে গিয়ে সে তার জীবনের সবচেয়ে বড় সত্যটাকে হারিয়ে ফেলেছে। চোখে জল আর মনে পাহাড় সমান অভিমান নিয়ে নীলা সোজা গিয়ে হাজির হলো তার চাচার প্রাসাদে। তার চাচা মিস্টার তালুকদার ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছিলেন। নীলাকে আলুথালু বেশে কাঁদতে দেখে তিনি বিচলিত হয়ে উঠলেন। চাচা, আপনি আমায় একই নরকে ঠেলে দিয়েছিলেন। আপনার ওই গুণধর দারোয়ান নীল আসলে একজন জালিয়াত। সে বড়লোকের ছেলে হয়ে আমার সাথে গরিব সেজে নাটক করেছে, আমাকে নিয়ে হাসাহাসি করেছে। বস মা, শান্ত হ। নীল কোনো জালিয়াত নয়। নীল আমার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে। আমরা 2 বন্ধু মিলে তোদের ছোটবেলাতেই একে অপরের সাথে কথা দিয়ে রেখেছিলাম। আপনি জানতেন? কিন্তু তোদের কাউকেই একে অপরের পরিচয় দেইনি। আমি চেয়েছিলাম নীল যেন এমন এক জীবনসঙ্গী পায় যে তার টাকা দেখে নয়, তার মন দেখে ভালোবাসবে। আর তুইও নীলকে এক দারোয়ান জেনেই ভালোবেসেছিস। অভাবের সংসারে আলু ভর্তা খাইয়ে ওর সাথে হেসে খেলে কাটিয়েছিস। এটাই ছিল তোর আসল পরীক্ষা। আজ থেকে তুই আর সামান্য রিক্সাওয়ালার মেয়ে নস। তুই আমার এই বিশাল তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বর্তমান এমডি, ম্যানেজিং ডিরেক্টর। তার মানে নীল কোটিপতি হয়ে ওই ভাঙা ঘরে মশার কামড় খেয়েছে শুধু আমার জন্য? সে ওভেন থেকে শুরু করে বিড়ালের বিয়ে সব পাগল করার নাটক করেছে শুধু আমার মন জয় করতে? একদম ভাই, সেও নিজের পরিচয় লুকিয়েছে, তুইও লুকিয়েছিস। সেও তোকে সত্যি ভালোবাসে মা। আর তোর মায়ের কথা চিন্তা করিস না, তাকে আমি সসম্মানে শহরে নিয়ে আসছি। এখন তুই যা, তোর বরটাকে আর কাঁদাস না। তুই এবার তোর আসল পরিচয় নিয়ে ওর সামনে দাঁড়া। ওদিকে নীল তখন সেই বস্তির অন্ধকার ঘরে বসে নীলার একটা পুরনো ছুরি হাতে নিয়ে ডুকরে কাঁদছে। ঠিক তখনই ঘরের দরজায় একটা দামি সুগন্ধি আর লাল শাড়ির খসখস শব্দ হলো। নীল মুখ তুলেই দেখলো নীলা দাঁড়িয়ে আছে, কিন্তু এ এক অন্য নীলা। তার গলায় দামি হীরের হার, চোখে আত্মবিশ্বাস আর ঠোঁটে মায়াবী হাসি। নীলা, তুমি ফিরে এসেছো। আর এই রাজকীয় সাজ, তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিলে? ক্ষমা করার আগে একটা শর্ত আছে মিস্টার নীল চৌধুরী। আমার সাথে আপনার কোম্পানির এক বড় বিশাল মার্জার ডিল সই করতে হবে, কারণ আমিও যে তালুকদার গ্রুপের উত্তরাধিকারী নীলা তালুকদার। কি? তুমিও কোটিপতি? তার মানে আমি এতকাল এক হীরের টুকরোকে রিক্সাওয়ালার মেয়ে ভেবে নাটক করছিলাম। হ্যাঁ নীল, আমরা দুজনেই একে অপরকে বোকা বানাতে চেয়েছিলাম, কিন্তু দিন শেষে আমরা নিজেরাই ভালোবাসার কাছে ধরা পড়ে গেলাম। নীল আর এক মুহূর্ত দেরি করলো না। সে দুহাতে নীলাকে জড়িয়ে ধরলো। এই আলিঙ্গনে যেন সব ক্লান্তি আর লুকোচুরির অবসান হলো। নীলা পরম নিশ্চিন্তে নীলের বুকের ওপর মাথা রাখলো। জানো নীলা, যখন তুমি বস্তির ওই নোংরা ঘরটা হাসি মুখে পরিষ্কার করছিলে, তখনই আমি তোমাকে আমার মনের রানী বানিয়ে ফেলেছিলাম। টাকা পয়সা তো আমার আগে থেকেই ছিল, কিন্তু তোমার মতো একটা পাগল মেয়ে ছিল না বলে আমার জীবনটা ছিল মরুভূমি। আর আমি যখন দেখলাম আমার দারোয়ান বড়টা বিড়ালের বিয়ের গালগপ্প শুনিয়েছে, আমাকে হাসানোর চেষ্টা করছে, তখনই আমি বুঝেছিলাম তুমি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। ধোকাটা ছিল পরিচয়ের, কিন্তু ভালোবাসা ছিল একদম খাঁটি। তাহলে এখন কি আমরা বর্ডার লাইন কোলবালিশটা সরিয়ে দিতে পারি, নাকি এখনো আমি ওই ওভেনে গ্রিল হওয়ার ভয় থাকবো? নীল, তুমি এখনো পচা আছো। নীল আলতো করে নীলার চিবুক স্পর্শ করলো। ঘরের বাতিটা নিভিয়ে দিয়ে জানালাটা খুলে দিল সে।
বাইরের ওই রূপালী চাঁদটা আজ আগের চেয়েও বেশি উজ্জ্বল মনে হচ্ছে। নীল নীলাকে পাঁচাকোলা করে তুলে নিল। আজ থেকে আর কোনো বস্তি নয়, কোনো অভাব নয়। আমার প্রাসাদের তুমি হবে রানী, আর আমি হব তোমার চিরকালের সেই পাগল দারোয়ান বর। এবং আমি হব তোমার সেই ঝাড়ু হাতে থাকা চঞ্চল বউ। খবরদার নীল, আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে কিন্তু এই ঝাড়ু এখনো আমার ব্যাগেই আছে। মাপ চাই বস, আজ থেকে আমি শুধুই তোমার। চাঁদের আলোয় ভেসে গেল ঘরটা, দুই হৃদয় এক হয়ে গেল এক অনবদ্য প্রেমের বন্ধনে। দীর্ঘ লুকোচুরির পর শুরু হলো নীল আর নীলার এক রূপকথার মতো মধুর জীবন। নীল আর নীলা এখন চৌধুরী ভিলার বিশাল রাজপ্রাসাদে। কিন্তু সমস্যা হলো নীলার সেই বস্তির স্বভাব আর চাঞ্চল্য যেন রক্তে মিশে আছে। সাত সকালে নীল ঘুমাচ্ছে, এমন সময় নীলা দামি সিল্কের শাড়ি পরে, হাতে একটা বড় স্টিলের গামলা আর চামচ নিয়ে নীলের কানের কাছে এসে গান শুরু করলো। ওহে নীল সাহেব, জাগো জাগো, রাজপ্রাসাদের বিড়াল আজ ডাকাতি করেছে। কি ডাকাতি? কোথায়? কিসের বিড়াল? আরে না, এই যে তোমার এই বিশাল বাড়ির বিশাল রান্নাঘরে আমার রান্না করতে বড্ড একা একা লাগছে। চলো আজ সকালে আমরা দুজনে মিলে বাড়ির সব কাজের লোকদের জন্য খিচুড়ি রান্না করব। নীলা, এখানে 20 জন বাবুর্চি আছে, তুমি কেন রান্না করবে? আর খিচুড়ি কেন? কারণ ওই যে অভাবের দিনের পাতলা ডালের কথা মনে আছে? আজ সেই ডাল দিয়ে দামি বাসমতি চালের খিচুড়ি হবে। রাজপ্রাসাদে বসে গরিবের স্বাদ না নিলে তো জীবন বৃথা। দুপুরে খাওয়ার সময় হলো। দামি কাছের ডাইনিং টেবিলের উপর থালা বাসন সাজানো। নীলের বোন রীতা আর আরিয়ানও এসেছে। নীল গম্ভীর হয়ে বসে আছে, কারণ আজ অনেকদিন পর দামি ক্লায়েন্টদের সাথে তার ভিডিও কনফারেন্স আছে। নীলা সবার পাতে দামি বিরিয়ানি না দিয়ে সেই পাতলা খিচুড়ি আর বেগুন ভাজি তুলে দিল। আরিয়ান এক লোকমা মুখে দিয়ে নীলকে চোখ টিপ দিয়ে বলল, বস, বিড়ালের বিয়ের খিচুড়ি তো সেই রকম হয়েছে। ঠিক তখন নীলের ল্যাপটপে ভিডিও কল শুরু হলো। বিদেশের ক্লায়েন্টরা স্ক্রিনে হাজির। নীল খুব ভাব নিয়ে ইংরেজিতে কথা বলছে। হঠাৎ নীলা এক বাটি ডাল হাতে নিয়ে ক্যামেরার সামনে এসে পড়ল। হ্যালো মিস্টার, আপনারা কি নীলকে কাজ দিচ্ছেন? দেখুন, আমার বর কিন্তু খুব ভালো এসি পাহারা দিতে পারে, আর ও খুব ধৈর্যশীল। ওকে আপনারা সারাদিন রোদে দাঁড় করিয়ে রাখলেও ও কিচ্ছু বলবে না। সরো এখান থেকে। মিস্টার নীল, আপনার ওয়াইফ তো খুব ফানি। উনি কি আমাদের লাঞ্চের দাওয়াত দিচ্ছেন? অবশ্যই, আপনারা চলে আসুন। বিড়ালের বিরিয়ানি না পেলেও বউ স্পেশাল খিচুড়ি পাক্কা পাবেন। সবাই হেসে দিল। এদিকে বিকালের দিকে হঠাৎ করেই কালো মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। নীল তার লাইব্রেরি ঘরে কাজ করছিল। নীলা হঠাৎ করেই জানালার গ্রিল ধরে বৃষ্টি দেখতে দেখতে গুনগুন করে গান গাইছিল। নীল পেছন থেকে এসে নীলাকে জড়িয়ে ধরলো। কি হলো রানী সাহেবা, আবার কি বিড়াল বাঘ হয়ে যাওয়ার গল্প ভাবছো? না নীল, আমি ভাবছি সেই বৃষ্টি ভেজা দিনের কথা, যখন আমরা রিকশায় চড়ে কাজী অফিসে যাচ্ছিলাম। আমাদের পকেটে টাকা ছিল না, কিন্তু মনে অনেক আনন্দ ছিল। এই রাজপ্রাসাদে এসে ভয় হয় নীল, আমাদের এই সাধারণ মুহূর্তগুলো হারিয়ে যাবে না তো? কখনো না। এই দেখো তোমার জন্য আমি কি বানিয়েছি। নীল নীলার হাত ধরে তাদের শোয়ার ঘরের বারান্দায় নিয়ে গেল। সেখানে নীল একটা কৃত্রিম বস্তি কটেজ তৈরি করেছে। এক কোণে একটা ছোট্ট মাটির চুলা, একটা পুরনো পিঁড়ি আর সেই বিখ্যাত বর্ডার লাইন কোলবালিশ। এটা কি নীল? এটা আমাদের স্মৃতিঘর। যখনই আমাদের এই কোটিপতি জীবনে একঘেয়েমি আসবে, আমরা এখানে এসে আলু ভর্তা খাবো আর ঝগড়া করব। আমি হব তোমার সেই ভীতু দারোয়ান, আর তুমি হবে আমার সেই ঝাড়ুওয়ালি ডন। তুমি সত্যিই পাগল নীল, এত ভালোবাসলে আমি তো তোমায় ঝাড়ু দিতেই ভুলে যাব। তাই নাকি? তাহলে এসো, বৃষ্টির এই দিনে আজ বিড়ালের বিয়ের ২য় বার্ষিকী পালন করি। নীল নীলাকে কোলে তুলে নিয়ে বৃষ্টির ঝাপটার মাঝে বারান্দায় দাঁড়িয়ে থাকলো। তাদের অট্টহাসি আর ভালোবাসার গল্পটা চৌধুরী ভিলার দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। এখন তারা শুধু কোটিপতি নয়, তারা পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি, যারা জানে যে ভালোবাসা থাকলে এক চিলতে কুঁড়ে ঘরও তাজমহল হয়ে উঠতে পারে। দিন তিনেক পরের কথা, নীলা এখন শুধু চৌধুরী বাড়ির বউ নয়, সে তালুকদার গ্রুপের এমডি হিসেবে অফিস সামলাচ্ছে। তবে নীল আর নীলা মিলে অফিসে এক নতুন নিয়ম করেছে। সপ্তাহে একদিন অফিসের সবাই সাধারণ পোশাক পরবে এবং একসাথে বসে দুপুরের খাবার খাবে। তারা চায় না তাদের এই ঐশ্বর্য মানুষের প্রতি মানুষের মায়া কমিয়ে দিক।
সেদিন সকালে নীল দেখলো নীলা ড্রয়িং রুমে বসে খুব মনোযোগ দিয়ে দামি একটা সিল্কের শাড়িতে সূচিকর্ম করছে। নীল আড়ালে দাঁড়িয়ে দেখছিল নীলা বিড়বিড় করে কি যেন বলছে। এই ফুলটা এখানে দিলে যা লাগবে না, এদিকে নীল কি পছন্দ করবে এটা? তবে মানুষটা বড্ড বেশি সুন্দর হয়ে যাচ্ছে দিন দিন। আবার যদি কোনো বিড়াল এসে ওকে পছন্দ করে ফেলে তবে তো বিপদ। কোনো বিড়ালের সাধ্য নেই এই দারোয়ানকে নিয়ে যায়, কারণ আমার লাইসেন্স তো এক রাগী এমডির কাছে জমা দেওয়া। আরে আপনি সবসময় আরে পেতে কথা শুনেন কেন? নিজের বউয়ের মনের কথা শোনা কি অপরাধ? আচ্ছা শোনো, আজ রাতে আমাদের কোনো কাজ নেই, চলো না শহর থেকে দূরে কোথাও ঘুরে আসি। নীল নীলাকে নিয়ে গেল তাদেরই এক বাগান বাড়িতে, যা শহরের কোলাহল থেকে অনেক দূরে। চারিদিকে শুধু কৃষ্ণচূড়া আর বকুল ফুলের গাছ। রাতে বাগান জুড়ে শত শত টিমটিমে আলো জ্বালানো হয়েছে, যা দেখতে ঠিক জোনাকির মতো লাগছে। বাগান বাড়ির মাঝখানে একটা ছোট্ট লেক, যার ওপর দিয়ে হালকা কুয়াশা ভাসছে। নীলা সাদা রঙের এক জামদানি পরেছে, চুলে একগুচ্ছ তাজা বকুল। নীল আজ কোনো স্যুট নয়, একটা সাধারণ সাদা পাঞ্জাবি পরেছে, ঠিক যেমনটা নীলা পছন্দ করে। নীল কত সুন্দর জায়গা, মনে হচ্ছে আমরা কোনো রূপকথার পাতায় ঢুকে পড়েছি। রূপকথা তো তুমিই লিখেছ নীলা, আমি তো শুধু রঙিন কালি ছিলাম। নীল একটা পুরনো গ্রামোফোন চালিয়ে দিল, মৃদু মিউজিক বাজছে। নীল নীলার সামনে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। নীলা, আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম সেই দারোয়ানের পোশাকে, তখন ভেবেছিলাম এটা হয়তো নিছক একটা দায়িত্ব, কিন্তু তুমি যখন আমার সেই ভাঙা ঘরে প্রদীপ জ্বালিয়ে দিলে, তখন বুঝলাম জীবন মানে দামি গাড়ি বা ব্যাংক ব্যালেন্স নয়। জীবন মানে দিন শেষে এমন একজনকে পাওয়া যার কাঁধে মাথা রেখে সব ক্লান্তি ভুলে যাওয়া যায়। আই লাভ ইউ নীলা। আমিও তোমাকে খুব ভালোবাসি নীল। তুমি আমাকে শুধু একটা পরিচয় দাওনি, তুমি আমাকে বিশ্বাস করতে শিখিয়েছো। তুমি আমার সেই অন্ধকার দিনগুলোর একমাত্র আলো। বাতাসটা হঠাৎ একটু শীতল হয়ে এলো। নীল নীলার খুব কাছে সরে গেল। বাগান বাড়ির নীরবতায় শুধু তাদের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। নীল পরম মমতায় নীলার কপালে একটা দীর্ঘ চুমু আঁকলো। নীলা আবেশে চোখ বন্ধ করে নিল। নীল নীলার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলো। চাঁদের আলো নীলার ঠোঁটে এসে পড়ছে। নীল ফিসফিস করে বলল, আজ আর কোনো বর্ডার লাইন নেই নীলা, আজ শুধু তুমি আর আমি। নীলা নীলের বুকে মুখ লুকিয়ে জড়িয়ে ধরলো। নীল তাকে দুহাতে চাপটে ধরে নিজের আরো কাছাকাছি টেনে নিল। বাগানের বকুল ফুলের গন্ধ আর তাদের ভালোবাসার উষ্ণতা যেন মিলেমিশে একাকার হয়ে গেল। তারা বুঝতে পারলো এই যে মুহূর্তটা, এটাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। দূর থেকে ভেসে আসছে নদীর কলতান, আকাশে পূর্ণিমার চাঁদ সাক্ষী হয়ে রইল। এক ছদ্মবেশী কোটিপতি আর এক চঞ্চল রাজকন্যার এই অমর প্রেম কাহিনীর তাদের এই যাত্রা শুধু অর্থের মোহে নয়, বরং নিখাত বিশ্বাসের উপর দাঁড়িয়ে এক নতুন রূপকথা রচনা করলো।